হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো স্টুডেন্টরা। আমরা একটু দেরি করে ফেললাম, যদিও ভাইয়ারা অন টাইমে আসলে লাইভের জন্য দাঁড়িয়েছিলেন। কিন্তু আমাদের ফেসবুকের একটু জটিলতার জন্যে লাইভটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। সরি ফর দ্যাট। ইউটিউবে কিন্তু আমরা ঠিক টাইমে লাইভে গিয়েছিলাম। ইউটিউব থেকে যারা ওয়েট করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আজকে যেই লাইভটার জন্য দাঁড়িয়েছি, এটা আসলে যারা 24 ব্যাচে ডেন্টাল পরীক্ষা দিতে যাবে তাদের জন্য উপকারী। এছাড়াও 25 ব্যাচের বা অন্যান্য ব্যাচের স্টুডেন্টরা চাইলে দেখতে পারো ডেন্টালের বায়োলজি প্রশ্ন কেমন আসে। আমরা ডেন্টালের বায়োলজি কোশ্চেন অ্যানালাইসিসের জন্য আমি এবং সাদি দুইজন আছি। ক্লাসের শুরুর ভাগটা আমার জন্য, আমি বোটানি অংশটুকু তোমাদের সাথে অ্যানালাইসিস করে দেখাবো যে কোন টপিকগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে। আমরা প্রশ্নগুলো দেখবো এবং টপিকগুলোকে আলাদা করে সিলেক্ট করব, মানে এই অংশগুলো অবশ্যই দেখে যাব, এটুকু মিস করার সুযোগ নেই। কারণ দেখতে পারি যে প্যাটার্নটা মোটামুটি একই রকমের। যেমন ধরো আমি তোমাকে শুরুতেই যদি বলি, বোটানির ক্ষেত্রেই শুধু বলি, ধরো কেউ যদি শ্বসনের যে ধাপগুলো আছে, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, এইটা যদি দেখে না যায় তাহলে আসলে হবে না। প্রত্যেক বছরই এই গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল এটা থেকে প্রশ্ন থাকেই। ওকে, তারপর ধরো ভাইরাস ব্যাকটেরিয়ার যে আমাদের উপকারিতা বা ব্যবহারগুলো, সেখান থেকে প্রশ্ন আসেই। শৈবাল ছত্রাকের বৈশিষ্ট্যটা, এখান থেকে প্রশ্ন আসবেই। বুঝতে পেরেছো? তো এই জায়গাগুলোকে আমাদের অবশ্যই দেখে যেতে হবে। আর আমরা এক্সট্রা সিলেবাসের পোর্শন থেকেও আসলে ডেন্টালে ভালোই প্রশ্ন আসতে দেখি। এবং সত্যি কথা বলতে আমাকে যদি জিজ্ঞেস করো, আমি তোমাকে অকপটে বলবো যে মেডিকেলের থেকে ডেন্টাল কোশ্চেনের মানে কঠিন কঠিনত্বের যে লেভেল সেটা একটু উপরে আমার কাছে তাই মনে হয়। মানে মেডিকেল প্রশ্ন থেকে ডেন্টাল প্রশ্ন একটু কঠিন মনে হয় আমার কাছে। আচ্ছা, যাই হোক, কথা কম বলে আমরা চলো পড়ায় যাই। তোমাদের অন্য বন্ধুরা যারা কিনা ডেন্টাল পরীক্ষা দিবে এবং কিভাবে পড়বে বুঝতে পারছে না, বা বায়োলজির কোন টপিকগুলো অবশ্যই দেখে যাবে বুঝতে পারছে না, তাদেরকে তোমরা একটু মেনশন দিতে পারো। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ক্লাসে যাচ্ছি। খুব নাতি দীর্ঘ একটা ক্লাস হবে, আহ, এবং আশা করি তোমরা বোর হবে না এই জন্যে, কারণ ক্লাসটা দুইজন ভাইয়া মিলে নেবেন। ওকে, আচ্ছা। তার আগে তোমরা যারা মনে করছো, একটু জাস্ট তোমাদের সাথে একটু কথা বলে নেই, তোমাদের মনের অবস্থাটা একটু পড়ার চেষ্টা করি। চান্স না পাওয়ার পরে বেশ কিছুদিন পার হয়েছে, এর মধ্যে যারা একটু ঘুরে দাঁড়াইতে পারছো, যারা একটু ধরো এখন স্টেবল ফিল করছো যে না ওকে ফাইন, যা হওয়ার হয়েছে, আমি ডেন্টালে ভালো করব, অন্যান্য ভার্সিটিতে ভালো করব, অথবা সেকেন্ড টাইম দিব, যারা এমন একটা সিদ্ধান্তে আসতে পেরেছো তাদের জন্য বাহবা দিব যে ভেরি গুড, তুমি মুভ অন করতে পেরেছো। এবং এই জীবনে প্রত্যেক মুহূর্তেই মুভ অন করাটা খুবই জরুরি। এবং এটাও তোমার একটা বিপদ বলেই তুমি ধরো যে তোমার চান্স পাওয়ার কথা ছিল বাট কোনো কারণে তুমি পাও নাই। কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু তোমার সব দ্বার কিন্তু রুদ্ধ করে দেয় নাই, তাই না? তোমার কিন্তু আরও অপরচুনিটিস, আরও স্কোপ এখন আছে, নয়তো সামনে আসবে। তো বি হোপফুল। আমি আমার বাচ্চাদেরকে সবসময় আশাবাদী হতে শিখাই। আশাবাদী হও এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো যে বেটার কিছু আসবে। আমি জাস্ট তোমাকে বলি, তুমি যদি মনে করো যে ওই প্রান্তে দাঁড়িয়ে তুমি একা দুঃখী, আর কারো জীবনে কোনো দুঃখ নাই, ছোটোখাটো কম বেশি দুঃখকে অ্যাপ্রুভ করা শিখতে হবে। যেমন আমার আজকের দিনের শুরুটাই কথা বলি তোমাদের। গতকাল রংপুরে পরীক্ষা নেওয়ার পর আজকে আমি যখন এসেছি আমার বাসায়, আহ, বাস থেকে নেমে আমরা সিএনজি করে বাসায় এসেছি। সিএনজিতে আমি আমার ফোনটা ফেলে রেখে চলে আসছি। তো এরপর আসলে একটু পর ট্রাই করার পরে আমি আমার ফোনটা আর পাইনি। তো ফোন হারিয়ে যাওয়া এটা অর্থের বিবেচনায় না, বরঞ্চ বিভিন্ন স্মৃতি এবং প্রয়োজনীয় ডকুমেন্টসের বিবেচনায় বেশ, মানে কি বলবো, ব্যথা উদ্রেককারী একটা ইভেন্ট জীবনে, তাই না? কিন্তু আমি এখানে গ্রেটফুল থাকি সৃষ্টিকর্তার কাছে এইভাবে, এই যে আমি এত ট্রাভেল করি, আমার সাথে যদি আমার স্বাস্থ্যের উপর দিয়ে, আমার জীবনের উপর দিয়ে ক্ষতিকর কিছু হতো তাহলে তো এটা আরও খারাপ হতো, তাই না? বস্তুর উপর দিয়ে গিয়েছে এবং সৃষ্টিকর্তা তো আমাকে আরেকটা ফোন কেনার সামর্থ্যও দিয়েছেন। তাহলে এখানে ব্যথা না পেয়ে চলো সামনে আগাই, এরকম একটা মনোভাব তুমি তোমার জীবনের প্রতি রাখবা। যখন যেটাই ঘটুক হাসি মুখে যেন সেটা মেনে নিয়ে আমি সামনে যেতে পারি। বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে দেখবা যে জীবনটাকে আর কঠিন মনে হবে না। ওকে বাচ্চারা, চলো আমরা কোশ্চেনে যাই। আমরা বোটানি কোশ্চেন সলভ করব। সাদি ভাই কিন্তু আছেন আমার সাথেই, জাস্ট অফ স্ক্রিন। ওকে, প্রথম যে প্রশ্নটা তোমরা পারলে অ্যান্সার করে দিবা। এই সলভগুলো তোমরা আগে করে থাকলে খুবই ভালো। এখানে এই সলভগুলো মানে তুমি পরীক্ষা হিসেবেই নাও, আমি অ্যান্সারটা রাখিনি। তুমি কিন্তু অ্যান্সার করতে পারো, এই পাশে নাম্বার রাখলে সবচেয়ে ভালো হইতো, বাট সমস্যা নাই, তুমি অ্যান্সার করতে পারো। কোনটা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য? তাহলে স্থায়ী টিস্যু, ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্য, এই পোর্শনটা আমরা অবশ্যই পড়বো। আমরা প্রত্যেকটা টপিক থেকে পিক করব যে কোন টপিক থেকে কীভাবে প্রশ্ন আসতেছে, এবং এই টপিকগুলো কিন্তু রিপিট হয়। প্রশ্নটা হুবহু রিপিট হবে না, কিন্তু টপিকগুলো রিপিট হবে। ওকে ভাইয়া, বোর্ডের লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না, কি বলো? আচ্ছা, নীলের মধ্যে সাদা হওয়ায় বোধহয় একটু কষ্ট হচ্ছে তোমাদের। তুমি ব্রাইটনেসটা কি করলে পরে ক্লিয়ার থাকতে পারে সাদি?
একটু চেষ্টা করো, একটু অ্যাডজাস্ট করে নাও। সরি ফর দ্যাট, এখন আসলে কিছু করার সুযোগ নেই, বুঝছো? তোমরা অ্যান্সার করে দিচ্ছ যে খ নাম্বারটা সবাই অ্যান্সার করছো, ভেরি গুড। আমি একটু অপশনগুলো অ্যানালাইসিস করব। একাধিক কোষ গহ্বর থাকে, এই কথাটাই কি লেখা আছে জানো? এই কথাটাই লেখা আছে যে একটা বড় কোষ গহ্বর থাকে আসলে, স্থায়ী কোষে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে একটা বড় কোষ গহ্বর থাকে, বুঝছো? তো আর এই পয়েন্টটা একদম ডেফিনেট ভাবে লেখা আছে, একদম পয়েন্টে লেখা আছে, যেহেতু এখানকার কোষ প্রাচীরটা অনেক পুরু হয়, তাই মাইক্রোস্কোপে দেখলে, তুমি জানো কিনা স্থায়ী টিস্যুতে দুই রকমের কোষ থাকে, হয় সেটা জীবিত হতে পারে, সেটা মৃতও হতে পারে। পাজক টিস্যুর কোষ কখনোই মৃত হয় না। তো যদি তুমি মৃত টিস্যুর মাইক্রোস্কোপে দেখো, তুমি দেখবা যে এর তো কোষ প্রাচীর ছাড়া আর কিচ্ছু নাই, কোষ প্রাচীরটাকে সুন্দর নকশার মতো মনে হবে, বুঝতে পেরেছো? তো এটাই সঠিক উত্তর। শুধু জীবিত কোষ থাকে না, উত্তর হচ্ছে জীবিত মৃত দুইটাই থাকে, মৃত জীবিত দুইটাই থাকে, রাইট? তারপর আসো, তুলনামূলকভাবে নিউক্লিয়াস বড় না, নিউক্লিয়াস বড় না, বরঞ্চ স্থায়ী কোষের ক্ষেত্রে কোষ গহ্বরটা বড় হওয়ায় নিউক্লিয়াসটা এক পাশে চেপে থাকে এবং সেটা ছোট হয়, বুঝতে পেরেছো? আচ্ছা সাদি, আমরা কি একটু আইএসও এটা কমাইতে পারবো কিনা এখানে? তাহলে বোধহয় ওদের একটু বেটার দেখা যাবে। অথবা তোমরা ব্রাইটনেসটা একটু কমায় বাড়ায় দেখতে পারো। ওকে, তোমরা ব্রাইটনেসটা একটু কমায় বাড়ায় দেখতে পারো, দেখো অ্যাডজাস্ট করা যায় কিনা। ওকে, তারপরে প্রশ্ন দেখো, শৈবাল ছত্রাক থেকে প্রশ্ন, কোন শৈবাল থেকে গবেষকগণ ন্যানো ফিল্টার তৈরি করেছেন? ন্যানো ফিল্টারের ব্যাপারটা কি আমি তোমাকে বলি। তুমি কি কখনো বেয়ার গ্রিলসকে দেখছো? আমি জানি না এই প্রজন্ম ম্যান ভার্সেস ওয়াইল্ড এটা দেখেছে কিনা। আমরা ছোটবেলায় আমাদের প্রিয় একটা অনুষ্ঠান ছিল ম্যান ভার্সেস ওয়াইল্ড, সেখানে আমি দেখতাম বেয়ার গ্রিলস, যে কিনা এই জগতে এমন কিছু নাই যেটা খায় না, সব কিছু খেত। তো নোংরা পানি কিভাবে সে পান করবে, সে যেটা করতো তার মোজার মধ্যে বিভিন্ন ঘাস লতাপাতা কাঠকয়লা এগুলো দিয়ে পানিটা ছাকতো। আশ্চর্য হয়ে আমি দেখতাম যে এই পানিটা মোজার মধ্যে দিয়ে ছেঁকে আসতেছে সেটা ক্লিয়ার পানি। তার মানে এই যে ঘাস লতাপাতা মস শৈবাল টৈবাল এগুলো দিয়ে ও যে ছাকতো, এখানে পানিটা আসলে ওই ময়লাগুলো আটকে যেত। তো এরকমই একটা শৈবাল দিয়ে বিজ্ঞানীগণ ন্যানো ফিল্টার বানিয়েছেন, যেটা দিয়ে সব থেকে ক্ষুদ্র ব্যাকটেরিয়াটাও আটকা পড়ে যাবে। ফলে কি হবে, এই ন্যানো ফিল্টার দিয়ে ছাকা পানি খাইলে তোমার জীবাণুর আর কোনো রিস্ক থাকবে না। তো এটার উত্তর কি বলো? এটার উত্তর হচ্ছে পিথোফোরা। তাহলে পিথোফোরাকে আমি পিথোফোরার আরেকটা অবজেক্টিভ আছে, পিথোফোরা শৈবালের নিউক্লিয়াসটা কেমন, এটাকে আমি মনে রাখি হচ্ছে পিঠে গোলাকার ফোরা, পিঠে গোলাকার ফোরা। যেহেতু এই টপিক থেকে প্রশ্ন আসছে বা এই শৈবালটা থেকে প্রশ্ন আসছে, তাই ওর ব্যাপারে আরেকটু জেনে নিই। তাহলে পিথোফোরার ক্ষেত্রে ওর নিউক্লিয়াসটা কেমন বলো? গোলাকার, পিথোফোরা, পিঠে গোলাকার ফোরা। ওকে, আর এখানে এই শৈবাল অত ইম্পর্টেন্ট না, এটা তেমন দেখা যায় না। স্পিরুলিনা, আচ্ছা এটাও অত লাগবে না। এই সার্গাসাম একটু পড়তে হবে, সার্গাসামের ছবি তোমার বইতে আছে, ওকে তুমি যদি দেখো তাহলে দেখবা সার্গাসাম শৈবালটা মূল কাণ্ড পাতায় বিভক্ত এমন দেখা যায়, বুঝছো? মানে শৈবাল কিন্তু থ্যালোয়েড উদ্ভিদ, মানে ওকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। তবে সার্গাসাম একটু উন্নত ধরনের শৈবাল, তাই ওকে তুমি মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারবা, বুঝছো? ওর ছবিটা দেখো বই থেকে। হয়ে গেল। চলো, এরপর কি প্রশ্ন করেছে, কোনটা ভাইরাসের উপকারী কাজ? তাহলে ভাইরাসের উপকারী কাজ জিজ্ঞেস করেছে। আমি যদি একটু দেখি, সমুদ্রের কার্বন ডাইঅক্সাইড শোষণ করা, আমি মনে করি সমুদ্রের যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করার কাজটা এটা আসলে শৈবাল করে, কারণ শৈবাল ফটোসিনথেসিসের জন্য কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যাবজর্ব করে, বুঝতে পেরেছো? এবং পৃথিবীর যত ফটোসিনথেসিস হয় তার 60% কিন্তু শৈবাল করে, তাই না? তাহলে এইটা আসলে মেইনলি কার কাজ বলো? এটা সামুদ্রিক শৈবালগুলোর কাজ। খরগোশের প্রজনন বৃদ্ধি করা, না, ভুল বলেছে। মিক্সো ভাইরাস ব্যবহার করে আমরা খরগোশের প্রজনন হ্রাস করি, খরগোশের প্রজনন বাড়াই না। অস্ট্রেলিয়াতে খরগোশগুলো সব শস্য ক্ষেত খেয়ে ফেলে। তোমরা অনেকে বলবা যে ভাই খরগোশ তো একটা কিউট একটা প্রাণী, এইটাকে কেন আমরা ভাইরাস দিয়ে মেরে ফেলতেছি? যখন তোমার চাষ করা শস্য কেউ খেয়ে নিবে তখন আর তাকে কিউট লাগবে না। যেমন ধরো আমরা আমাদের শস্য খেতে ইঁদুর ধরে ধরে মারি, অস্ট্রেলিয়ানরা এরকম খরগোশ মারে। যে ভাইরাসটা ব্যবহার করে সেটার নাম হচ্ছে মিক্সো ভাইরাস। তো ওইটা দিয়ে খরগোশের প্রজননকে তারা হ্রাস করে, বৃদ্ধি তো করে না। তাহলে এটা উপকারী হলো না, বুঝছো? শুধুমাত্র জড় বৈশিষ্ট্য থাকা, না, ভাইরাসের জড় এবং জীবীয় দুইটা বৈশিষ্ট্য থাকে, এটা সবাই পারো। আচ্ছা, ফুলের পাপড়িতে তাপ দেওয়া, এই কথাটা শুনে প্রথম যেন কেমন শোনায়, বাট এইখান থেকে তোমার মনে পড়ে যেতে হবে ভাইরাসের উপকারিতার মধ্যে একটা পয়েন্ট ছিল ব্রোকেন টিউলিপ, মনে আছে? ব্রোকেন টিউলিপের কথা কি মনে পড়ে? ওই যে টিউলিপ ফুলে দাগ পড়ে, পরে টিউলিপের দাম আরো বেড়ে যায়, এটা কিন্তু ভাইরাস দিয়ে হয়। তো ওইটাকেই আসলে ওরা ফুলের পাপড়িতে তাপ দেওয়া, এটা মানে অপশনটা খুবই পাজলিং। প্রথম দেখাতে
বোঝা যায় না যে কি বলে ভাইরাস দিয়ে কেমনে তাপ দেওয়া যায়, তাপ দেওয়া বলতে ওই তাপের জন্য দাগ পড়ে, এটা মিন করছে, বুঝছো? তাহলে অ্যান্সার যাচ্ছে হচ্ছে ঘ নাম্বারটা, বুঝছো? এটাও হবে না, কেন বলো? জড় এবং জীব দুইটাই থাকে বৈশিষ্ট্য। খরগোশের প্রজনন বৃদ্ধি না, বরং কি করে বলো? হ্রাস করে। ওকে, সামনে যাই, চল। চিরহরিৎ বনাঞ্চলের বৈশিষ্ট্য কোনটা? শর্টের বাইরের থেকে প্রশ্ন, যেটা তোমাদের কাছে যথেষ্ট কঠিন লাগার কথা। চিরহরিৎ শব্দটা বুঝো কিনা? চির মানে সারা জীবন, আর হরিৎ মানে সবুজ। তোমরা দ্বিজেন্দ্রলাল রায়ের ওই কবিতাটা, মানে ধনধান্য পুষ্পে ভরা, এই কবিতার মধ্যে তুমি দেখবা যে কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মিশে। হরিৎ ক্ষেত্র বলতে সবুজ মাঠকে বোঝানো হয়েছে, হরিৎ মানে সবুজ, বুঝছো? তাহলে চিরসবুজ আর চিরহরিৎ একই কথা। চিরসবুজ গাছ হচ্ছে সেগুলো যাদের পাতা শীতকালে ঝরে যায় না, সব গাছের পাতা শীতকালে ঝরে না, বুঝছো? তাহলে এই চিরহরিৎ বনাঞ্চল মানে যেই বনটা শীতকালে গিয়ে একদম ন্যাংটা হয়ে যায় না, ন্যাংটা বলতে সব পাতা ঝরে গেলে মনে হয় কি যে বনে খালি মৃত কাঠ পড়ে আছে, এরকম না। ওদের শীতকালে পাতা ঝরে না, ওদের বৈশিষ্ট্যটা কি এইটা দেখো। মাটি পুরাতন পলি দিয়ে গঠিত, না এটা কোথাও লেখা নাই। লৌহ জাতীয় পদার্থ, এগুলোও না, আসলে ডেফিনেট উত্তর হচ্ছে এটা। চিরহরিৎ বনাঞ্চলের পয়েন্ট আছে কয়েকটা তোমার 12 নাম্বার চ্যাপ্টারে, সেখানে লেখা আছে মাটিতে জৈব যৌগ প্রচুর পরিমাণে থাকে, বৃষ্টিপাতটাও আরো বেশি থাকে, 100 থেকে 150 না আরো বেশি থাকে বৃষ্টিপাতটা, বুঝছো? তো এটার উত্তর হবে ঘ নাম্বারটা। তাহলে আমরা কি করব বলো? 12 নাম্বার চ্যাপ্টারে বিভিন্ন বনাঞ্চল আছে, চিরহরিৎ আছে, পত্র ঝরা বনাঞ্চল আছে। পত্র ঝরা বলতে কি? যাদের পাতা ঝরে যায়, সেগুলো আমরা একটু পড়বো। ভাইরাসে কোনটা থাকে? চলো দেখি। সাইটোপ্লাজম থাকবে না, ভাইরাস অকোষীয়। নিউক্লিয়াসও থাকে না, মাইটোকন্ড্রিয়াও থাকে না। নিউক্লিক অ্যাসিড বলতে আমরা ডিএনএ এবং আরএনএ কে বুঝি, ঠিক না বাচ্চারা বলো? তাহলে ডিএনএ বা আরএনএ এগুলো অবশ্যই থাকবে, কিন্তু মাথায় রাখতে হবে এমন কোনো ভাইরাস নাই যার ক্ষেত্রে ডিএনএ আরএনএ দুটোই থাকবে, যে কোনো একটা থাকবে, হয় ডিএনএ নয়তো আরএনএ। এবং তুমি কিন্তু ডিএনএ আরএনএ ভাইরাসের এক্সাম্পলগুলো পড়ে ফেলবা, ওকে? কোনগুলো ডিএনএ ভাইরাস, কোনগুলো আরএনএ ভাইরাস, যে কোনো একটা পাশ পড়লেই হয়ে যায়। টেরিসের ব্যাপারে প্রশ্ন এসেছে, টেরিস সম্পর্কে কোনটা সঠিক? টেরিসকে তোমরা দেখেছো, এটা হচ্ছে একটা ফার্ন গাছ, তাই না? বা এটাকে আমরা ঢেকি শাক বলেও খাই, ওকে? এখানে ক নাম্বার প্রশ্ন বলছে এটা এটা হোমোস্পোরাস, একদম সঠিক কথা বলছে, আমি প্রথমেই সঠিকটা পেয়ে গেছি। তো হোমোস্পোরাস মানে কি বলো? সেম স্পোর, তাই না? রেণুগুলো একই, তাহলে হোমোস্পোর হচ্ছে টেরিস। টেরিস হচ্ছে একটা জেনাস, রাইট? মানে একটা গণ, তাই না? কিন্তু আমি যদি বলি যে টেরিডোফাইট, টেরিডোফাইট, তাহলে এটা এটা কিন্তু একটা জেনাস না, এটা কি বলো? টেরিডোফাইট কি? একটা বড় বিভাগ, বুঝছো? উদ্ভিদের একটা বড় বিভাগ টেরিডোফাইট। তাহলে এই বিভাগে যতগুলো উদ্ভিদ আছে, টেরিস তো একটা উদ্ভিদ, মানে অল্প উদ্ভিদ, টেরিডোফাইটের মধ্যে অনেক টাইপের ফার্ন আছে। এই টেরিডোফাইট হোমোস্পোরাসও হতে পারে, হেটারোস্পোরাসও হতে পারে। তাহলে প্রশ্নটা একটু বুঝতে হবে। যদি শুধু টেরিস বলি তাহলে অলওয়েজ হোমোস্পোরাস, বাট যদি টেরিডোফাইট বলি তাহলে এটা হোমোস্পোরাসও হতে পারে, হেটারোস্পোরাসও হতে পারে। স্টুডেন্টসরা তোমরা কি বুঝতে পারছো? টেরিসের প্রজাতির সংখ্যা 100 না, তোমার বইতে লেখা আছে টেরিসের প্রজাতি হচ্ছে 250টা। শুধুমাত্র যৌন জনন না, ভুল কথা বলছে। শুধুমাত্র যৌন না, যৌন অযৌন দুই রকমেরই প্রজনন ঘটে। এটা নাকি উভচর উদ্ভিদ, একদম ডাহা মিথ্যে কথা। উভচর উদ্ভিদ হচ্ছে মস বা ব্রায়োফাইট, রাইট? ব্রায়োফাইট হচ্ছে উভচর উদ্ভিদ। কেন? কারণ ওরা যখন ওদের নিষেক হয় তখন ওদের পানির দরকার হয়, বুঝতে পেরেছো? এটার জন্য এটা উভচর উদ্ভিদ। তাহলে উত্তর হবে 1 নাম্বারটা। তারপর দেখি এই 23-24-এর প্রশ্ন আমরা দেখছি কোএনজাইমের বিষয়ে কোনটা সঠিক। কোএনজাইম তোমরা কি চিনো? তোমরা শর্ট ফর্মে যাদেরকে পড়ো তারাই তোমাদের কোএনজাইম, এফএডি, হ্যাঁ, এনএডিএইচ2, মানে আরও যা লেখা যায় এটিপি, এগুলো হচ্ছে তোমার কোএনজাইম, ওকে? তাহলে এখানে বলছে এনজাইমের সাথে সংযুক্ত ধাতব আয়ন, এগুলো কি একটাও ধাতব আয়ন না রে? যেগুলো ধাতব আয়ন ওদেরকে আমরা বলি হচ্ছে কোফ্যাক্টর, বুঝছো? এদেরকে আগে বলা হয়তো অ্যাক্টিভেটর, এই ধাতব আয়নগুলোকে আগে অ্যাক্টিভেটর বলা হয়তো, বাট এখন বলা হয় কোফ্যাক্টর। কিন্তু এখানে কোফ্যাক্টর সম্পর্কে জানতে চাইনি, কো এনজাইম সম্পর্কে জানতে চেয়েছে, তাহলে এটা হবে না। তাপমাত্রা সহন ক্ষমতা কম, যদি এনজাইম বলতাম তাহলে সেটার তাপমাত্রা সহন ক্ষমতা কম, কিন্তু কোএনজাইমগুলোর ক্ষেত্রে এরকম ব্যাপার নাই। কোএনজাইমগুলো যেমন এটিপি, এটা যে অধিক তাপে নষ্ট হয়ে যাবে ব্যাপারটা এরকম না। স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না। কোএনজাইম একটা এনজাইমের সাথে থেকে সাধারণত তার কাজগুলো করে। অনেক ভিটামিনের কার্যকর রূপ, এটা সত্য কথা যে অনেক ভিটামিনের কার্যকর রূপ হিসেবে এই কোএনজাইমগুলো কাজ করে। তাহলে উত্তর হবে এখানে ডি নাম্বারটা। যারা অ্যান্সার করছো ভেরি গুড, ওকে।
এরপর কিন্তু আমরা জুলজিতে যাব, আমরা খুব দ্রুতই যাচ্ছি। এই জন্য কোনটা উদ্বুদ্ধ প্রোটিন, বাচ্চারা যেই প্রোটিনটা নর্মালি এক্সিস্ট করে না, কোনোভাবে তৈরি হয়, সেটাকে আমরা উদ্বুদ্ধ বা উৎপাদিত প্রোটিন বলি। তোমার বইতে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমি যদি তোমাকে বলি যে প্রোটিওস, পেপটন। আচ্ছা, তুমি কি আমাকে বলতে পারবা পৃথিবীর কোন খাবারে প্রোটিওস পেপটন পাওয়া যায়? নাই, পাওয়া যায় না তো। প্রোটিওস পেপটন শুধুমাত্র আমাদের স্টোমাকে গিয়ে পেপসিন নামক এনজাইমের ক্রিয়ায় প্রোটিন থেকে তৈরি হয়, রাইট? প্রোটিনটা রূপান্তরিত হয়ে এদের তৈরি করছে। এরা অলওয়েজ হচ্ছে উদ্বুদ্ধ বা উৎপাদিত প্রোটিন। আমি কি বুঝাইতে পারছি? কোষ রসায়ন থেকে আসছে। তারপর ধরো আমরা ডিমের মধ্যে অ্যালবুমিন পাই, তাই না? অ্যালবুমিন, অ্যালবুমিনকে তুমি এখান থেকে অ্যালবুমাস, অ্যালবুমাস আরেকটা প্রোটিন তুমি বানাই ফেলতে পারো। এটা কখনোই তুমি ফ্রিলি পাবা না, এটা উৎপাদন করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এটাও একটা উদ্বুদ্ধ প্রোটিন। এরকমই উদ্বুদ্ধ প্রোটিন হিসেবে এখানে কোনটাকে দেখা যায় খেয়াল করো। বইয়ে এক্সাক্ট এই এক্সাম্পলটা নাই আসলে, এখানে একটু বুদ্ধি করে অ্যান্সার করতে হবে। বাচ্চারা এখানে প্রথমটা লেখা লিপোপ্রোটিন, না, লিপোপ্রোটিন উৎপাদিত প্রোটিন না, এটা একটা যৌগিক প্রোটিন। এটা কি বলো? এটা যৌগিক প্রোটিন, ঠিক আছে? ফ্ল্যাভোপ্রোটিন, ফ্ল্যাভোপ্রোটিনও যৌগিক বা কম্পাউন্ড প্রোটিন, ওকে? হিস্টোন, হিস্টোন হচ্ছে একটা সরল প্রোটিন, বুঝছো? একটা উৎপাদিত প্রোটিন না, প্রোটিনের তিনটা ভাগ আছে, সরল প্রোটিন, তারপর হচ্ছে কম্পাউন্ড প্রোটিন, ফাইনালি হচ্ছে উদ্বুদ্ধ বা উৎপাদিত প্রোটিন। তাহলে ডেফিনেটলি অ্যান্সার দাঁড়াচ্ছে ফাইব্রিন। বুঝতে পেরেছো? ফাইব্রিনটা তাহলে কেমনে ভাই উৎপাদিত প্রোটিন হলো? ফাইব্রিন কিন্তু নর্মালি আমাদের বডিতে থাকে না, আমাদের রক্তে যেটা থাকে ওইটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন নিষ্ক্রিয় অবস্থায়, সেখান থেকে ফাইব্রিনটা উৎপাদিত হয়, রাইট? ফাইব্রিন জালক তৈরি করে রক্তপাত বন্ধ করে, তাহলে এটা উৎপাদিত। ওকে বাচ্চারা, বুঝতেছো? কোন ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে লবণে পরিণত করে মাটির উর্বরতা বাড়ায়? সব একদম মানে কি বলা যায়, স্পেসিফিক জায়গা থেকে, যেগুলো ক্লাসে বলি খুব ইম্পর্টেন্ট, ওগুলো থেকে আসে। তাহলে এখানে বেসিক্যালি নাইট্রোজেন সংবন্ধন করে কে, এই ব্যাপারটাই তোমার কাছে জানতে চেয়েছে। তো এই নাইট্রোজেনকে ধরছে না, ক্যাপচার করছে না, তাহলে এটাকে তুমি ক্যাপ দিয়ে মনে রাখতে পারো, অথবা প্যাক করতেছে, প্যাক দিয়ে মনে রাখতে পারো। এই তিনজন হচ্ছে নাইট্রোজেনকে ধরে বাতাস থেকে। সি দিয়ে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, 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 ওকে? এ দিয়ে হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোটোব্যাক্টার। আর পি দিয়ে হচ্ছে সিউডোমোনাস, সিউডোমোনাস। এরা কি করে? এরা হচ্ছে বাতাস থেকে নাইট্রোজেনকে ধরে উদ্ভিদের জন্য উপযোগী বানিয়ে দেয়। তাহলে তোমরা আমাকে একটু বলো বাচ্চারা, যে এখানে কোনটা আসলে হবে? এখানে অ্যাজোটোব্যাক্টার, এটা দেওয়া আছে হচ্ছে এসিটোব্যাক্টার, এটা কিন্তু হবে না, বুঝছো? সিউডোমোনাস পেয়ে গেছি, তাহলে ঘ নাম্বারটা হবে উত্তর। এটা ছাড়াও আরও একটা ব্যাকটেরিয়ার নাম মনে রাখবা, সেটা শিম গাছের ক্ষেত্রে থাকে, ওর নাম হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম, রাইজোবিয়াম হচ্ছে শিম গাছের মূলে থাকে, সেও নাইট্রোজেন সংবন্ধন করতে হেল্প করে। এটা একটা বহুরূপী ব্যাকটেরিয়া, এটা একটা বহুরূপী ব্যাকটেরিয়া। যেগুলো বলতেছি খুবই ইম্পর্টেন্ট, এডিশনাল যে দুই একটা কথা বলে দিচ্ছি, কমন কিন্তু পড়ে যেতে পারে। ওকে বাচ্চারা, পারবো তাহলে? আচ্ছা, প্রকৃত কোষ বিষয়ে কোনটা সঠিক? একদম বেসিক প্রশ্ন। প্রকৃত কোষ তোমরা চেনো, উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ, তাই না? অপেরণ কি প্রকৃত কোষে থাকবে? না, অপেরণ হচ্ছে শুধুমাত্র আদি কোষের জিন প্রকাশের ইউনিট, ওকে? শ্বসন প্রক্রিয়া সবাত এবং অবাত, অ্যাপারেন্টলি দিস ইজ রাইট, বাট তোমার বইতে যে ছকটা দেওয়া আছে প্রকৃত কোষ এবং আদি কোষের পার্থক্যের, সেখানে আসলে ওরা বলছে যে প্রকৃত কোষে সবাত শ্বসন ঘটে, অপ্রকৃত কোষে অবাত শ্বসন ঘটে। ব্যাপারটা আসলে সত্য না। যেমন আমাদের বডিতে অবাত শ্বসন ঘটতে পারে না? পারে তো। যখন আমাকে একটা কুকুর দৌড়ানো দিচ্ছে, মনে করো আমি দৌড়াচ্ছি, এই কুকুর দৌড়াইলে তুমি দৌড়াবা না, হ্যাঁ, দাঁড়ায় থাকবা, দেখবা, তাহলে কিছু করবে না। আচ্ছা, তাহলে আমি যদি দৌড়াই, তখন আমার বডিতে অক্সিজেনের অভাব তৈরি হবে আসলে, তাই না? আমি অক্সিজেন নিচ্ছি, কিন্তু এটা পর্যাপ্ত না, তখন কিন্তু আমার পেশিগুলো অবাত শ্বসন করে এবং ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, এই জন্য আমার পা ব্যথা হয়ে যায় যে আর দৌড়াতে পারছি না। তাহলে আমাদের বডিতে কিন্তু অবাত শ্বসন হয়, বাট সাধারণভাবে কোনটা হয়? সবাত। তো সেই বিবেচনায় এটাকে আমি ভুল হিসেবে ধরে নিচ্ছি, এটাকে বাদ দিচ্ছি, বুঝছো? নিউক্লিয় বস্তুটা নিউক্লিয়েট প্রকৃত কোষে থাকবে? ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। আচ্ছা, ভালো কথা, আদিকোষী কারা বাচ্চারা? আদিকোষী মাত্র দুইটা জিনিস, তোমার বইতে যত কিছুর কথা লেখা আছে এর মধ্যে ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া, এই দুজন হচ্ছে আদিকোষী, ওকে? ব্যাকটেরিয়া আর কি বলো, সায়ানো ব্যাকটেরিয়া, এই দুইটা ছাড়া বাকি সব প্রকৃত কোষী। তাহলে নিউক্লিয়েট কার থাকবে? ব্যাকটেরিয়ার থাকবে, এটাও হবে না। উত্তর হচ্ছে এ নাম্বারটা। নিউক্লিয় বস্তুটা হচ্ছে ক্রোমোজোম। আচ্ছা, আরেকটা একটু জটিল প্রশ্ন করি, ব্যাকটেরিয়াতে কি ক্রোমোজোম থাকে? উত্তর হচ্ছে থাকে, কিন্তু এটা হচ্ছে অপ্রকৃত ক্রোমোজোম, বুঝছো? অপ্রকৃত ক্রোমোজোম।
ধরো তোমাকে একটু আটকানোর জন্যই প্রশ্ন করলো যে ব্যাকটেরিয়াতে ক্রোমোসোম কয়টা, তুমি বলবো অলওয়েজ একটা, বাট সেটা প্রকৃত না। সকল ব্যাকটেরিয়ার যে নিউক্লিয়ারটা থাকে, যেখানে ডিএনএটা থাকে, ওইটাকেই তুমি একটা ক্রোমোসোম বলে বিবেচনা করবা, বাট এটা প্রকৃত ক্রোমোসোম না। এরপরে প্রশ্ন চলে আসি, কোনটার কোষ প্রাচীর স্থিতিস্থাপক? ওকে, তুমি একটু জেনে রাখবা যে কোলেন কাইমা এটা একটা স্থায়ী টিস্যু, কোলেন কাইমা সরল স্থায়ী টিস্যু, ওর কোষ প্রাচীরটা হচ্ছে স্থিতিস্থাপক, একটু জেনে রাখবা। ওকে, স্ক্লেরেন কাইমা এটার কোষ প্রাচীর সব থেকে পুরু, এবং স্ক্লেরেন কাইমা অলওয়েজ মৃত কোষ। তুমি যদি নারিকেলের ছোবরা দেখো, দেখছো নারিকেলের ছোবরা, নারিকেলের ছোবরার কোষগুলো হচ্ছে এই স্ক্লেরেন কাইমা টিস্যু, এখানে কোনো জীবিত কিছু নাই, মৃত কোষ এরা, কেমন? আর প্যারেন কাইমা এটা জীবিত কোষ, প্যারেন কাইমা কোলেন কাইমা এরা জীবিত কোষ, বুঝছো? তো স্থিতিস্থাপক কোষ প্রাচীর বললে এটা কোলেন কাইমা। সামনে যাই চলো। নিচের ঘাসের জন্য উপকারী মৌল কোনটা? তাহলে আমাদের বইতে 4টা উপকারী মৌলের নাম লেখা আছে, সবগুলি তোমাকে জানতে হবে। এর মধ্যে আয়োডিনটা বোধহয় তুমি জানো যে এটা সামুদ্রিক শৈবালের জন্য, তাই না? কিসের লোভে শৈবালগুলো সমুদ্রে গেছে বলো তো? এই আয়োডিনের লোভেই তো। তাহলে সামুদ্রিক শৈবালের জন্য উপকারী মৌল আয়োডিন। তারপরে আরগুলা তো না। তারপরে আর কি কি আছে বলো? নাইট্রোজেন ফিক্সিং লিগিউম, লিগিউম বলতে হচ্ছে শিম, মটরশুঁটি, ওইসব উদ্ভিদকে লিগিউম বলে। নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য কোনটা বলো? কোবাল্ট, আমি যদি ভুল না করে থাকি, তাই না? আরেকটা কি আছে বলো? C4 উদ্ভিদের জন্য, C4 এর জন্য কোনটা বলো? C4 সোডিয়াম। তাহলে ঘাসের জন্য আমি কিভাবে মনে রাখতাম জানো? ঘাসগুলো জন্মায় হচ্ছে বালির মধ্যে। সাদি তুই একটু আসতে পারিস, ওদের সাথে একটু কথা বলতে পারিস, তুই যেখানে বসে আছিস এটা ওরা জানুক যে ক্লাসের একটু পরেই আসলে তুই জয়েন করবি। আচ্ছা, তো ঘাসগুলো জন্মায় বালির মধ্যে, বালিতে আসলে সিলিকা থাকে, তাই না? তো বালিতে কিন্তু বড় বড় গাছ হয় না, দেখবা প্রথম ঘাস হচ্ছে। তাহলে এই যে বালির মধ্যে জন্মায়, তাহলে সিলিকন হচ্ছে ঘাসের জন্য উপকারী মৌল। ওকে, তারপর আসো, কোন মাছ মিঠা পানির এন্ডেমিক? বাচ্চারা এন্ডেমিক শব্দের অর্থটা কি জানো? এন্ডেমিক মানে এই জায়গাতেই ও থাকে, এই জায়গাতেই ওকে পাওয়া যায়। মানে তুমি বলো না যে ও আমার দেশি মানুষ, হ্যাঁ, মানে ও হচ্ছে এন্ডেমিক। আর বাইরে থেকে যদি নিয়ে আসো তাহলে এটা হচ্ছে এক্সোটিক। আমরা সব বললেন এটা টেস্টটা পুরো এক্সোটিক টেস্ট, মানে ধরো তুমি পিৎজা খেয়ে বললে এটা একদম এক্সোটিক টেস্ট, মানে তুমি নিয়ে আসছো, মানে ধরো একদম ইটালিয়ান টেস্ট পাইছো, এক্সোটিক টেস্ট। তো আমরা এক্সোটিকের কথা বলছি না, বাইরের কথা বলছি না, মিঠা পানিতেই থাকে এরকম একটা কিছুর কথা বলতেছি। যেমন ইলিশকে যারা মিঠা পানির মাছ বলবা, খুবই খুবই অপমান হবে। আমি একটা দ্রুত একটা ম্যাপ আঁকার চেষ্টা করি। সাদি এখানে বসে আছে, তাই আমি একটু প্রেশার ফিল করতেছি। জিকে টিচার সাদি ভাইয়া, আমাদের মধ্যে জায়গাই হবে না। তোমরা বলবা যে সাদি ভাইয়ের চেয়ে ভালো হইলো নাকি মন্দ হইলো, পুরো বাংলাদেশ রাখতে পারলাম না। আচ্ছা, মনে করো এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। ওকে, নিচে হচ্ছে বঙ্গোপসাগর, কেমন? আচ্ছা, আর এই বঙ্গোপসাগর থেকে ইলিশ মাছগুলো আসলে এই যে এইদিকেই তো আমাদের মেঘনা নদী, তাই না? এটা হচ্ছে মেঘনা নদী, মেঘনা নদী, এদিকে হচ্ছে পদ্মা নদী। তো এই জায়গাতে ইলিশ মাছটা আসলে চলে আসে কেন বলো তো? কারণ ইলিশ মাছ হচ্ছে নেগেটিভ রিওটেক্সিস দেখায়, স্রোতের বিপরীতে সাঁতার কাটে ওরা। কেন? কারণ ওই যে স্রোতের ধাক্কায় ওর গায়ে শিহরণ জাগে এবং ওর ডিম ছাড়ে, বুঝতে পেরেছো? তাহলে ইলিশকে যদি তুমি মনে করো নদীর মাছ, তাহলে খুবই ভুল হবে। ইলিশ হচ্ছে লোনা পানির মাছ, ওকে, সমুদ্রের মাছ। তাহলে এই বেটা কিসের লোভে আসে নদীতে? ওই স্রোতের উল্টা দিকে, স্রোত তো সব সাগরের দিকে, ও উল্টা দিকে সাঁতার কেটে ডিম পাড়ার জন্যে নদীতে আসে। হ্যাঁ, তখন আমরা ওদেরকে খপ করে ধরে ফেলি, বুঝছো? যদিও বাংলাদেশ সরকার একটা নির্দিষ্ট সময় এই ইলিশ মাছকে ধরতে দেয় না, যেন ওরা ডিমগুলো পেড়ে শেষ করতে পারে, ডিম পেড়ে যাওয়ার সময় যেন ধরতে পারি আমরা। নদীর ইলিশ আর সমুদ্র ইলিশ দেখলে চেনা যায়, নদীর ইলিশের মধ্যে একটু তেল তেল ভাবটা বেশি থাকে, এই জন্য এটা বেশি সুস্বাদু হয় কম্পেয়ার টু সমুদ্র ইলিশ। এগুলো পরীক্ষাতে আসবে না। যাই হোক, ইলিশ হচ্ছে তাহলে লোনা পানির মাছ, এটা হবে না। ডলফিনও তো নদীতে দেখা যায় না, সাগরে দেখা যায়, তাহলে ডলফিন আসলে লোনা পানির, মিঠা পানির না, হবে না। হাঙরও সাগরে, তার মানে এই তিনটাই হচ্ছে কি বলো? লোনা পানি। এরা সবাই হচ্ছে লোনা পানি, তাই না? তাহলে পাবদা, পাবদা কিন্তু মিঠা পানির মাছ। পাবদা মাছ তোমরা খাও মনে হয়, তাহলে মিঠা পানি এন্ডেমিক হবে কে? পাবদা। কমন সেন্স থেকেও কিন্তু এটা অ্যান্সার করা যায়, ঠিক না বাচ্চারা? ওকে, ঘৃতকুমারী কি উদ্ভিদ? খুব সুন্দর সুন্দর প্রশ্ন, ভালো লাগে। দেখো, আমরা অ্যালোভেরা চিনি, কিন্তু আমরা ঘৃতকুমারী চিনি না। বাচ্চারা, যেটাকে ইংরেজিতে অ্যালোভেরা বলি, বাংলায় সেটা ঘৃতকুমারী। অ্যালোভেরা তো তোমরা দেখেছো কিনা, খুবই রসালো একটা কাণ্ড হয় অ্যালোভেরার, তাই না? এবং এই রসালো কাণ্ড, বা রসালো কাণ্ড বলতেছি, রসালো একটা পাতা,
তো এটা আসলে মরুভূমিতে জন্মায় বলে ওর পাতাটা এমন হয়, ও পানি ধরে রাখে পাতার মধ্যে। তাহলে অ্যালোভেরা বা ঘৃতকুমারী এটা আসলে একটা মরুচ উদ্ভিদ, বুঝছো? এটা মরুভূমিতে জন্মায়। তুমি বলবে আমার বাসার টবেও তো জন্মাচ্ছে, তুমি ধরে নিয়ে এসে টবে লাগালে না করবে কেবল, বাট এটা আসলে মরুভূমির উদ্ভিদ, বুঝতে পেরেছো? ক্যাকটাস জাতীয় অনেকটা, তাই না? নিচের কোনটা ছত্রকের বৈশিষ্ট্য? চলো দেখে ফেলি চট করে। যৌন এবং অযৌন জনন ঘটে, এটা তো সঠিক। থ্যালাস ডিপ্লয়েড না, এটা তো ভুল। থ্যালাস ওদের হ্যাপ্লয়েড। জননাঙ্গ বহুকোষী, এটা তো ভুল। জননাঙ্গ আসলে এককোষী। ছত্রাকের জননাঙ্গ কেমন বলো? এককোষী। ভাস্কুলার টিস্যু নাকি থাকে, কি ভয়ঙ্কর কথা। ভাস্কুলার টিস্যু প্রথম দেখতে পাই টেরিডোফাইটের মধ্যে, তাই না? টেরিডোফাইট মানে কি? ফার্নের মধ্যে। এর আগে তোমার বইতে যারা আছে, মানে 6 নম্বর চ্যাপ্টারের শুরুতে আছে ব্রায়োফাইট, ওরও নাই। 5 নম্বর চ্যাপ্টারে যারা আছে শৈবাল ছত্রাক, ওদের তো ভাস্কুলার টিস্যু থাকার প্রশ্নই আসে না, টেরিডোফাইট থেকে শুরু হয়েছে। ওকে বাচ্চারা, তাহলে উত্তর আসলে এই নাম্বারটাই হচ্ছে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি বোটানি সলভের ক্ষেত্রে। এরপর আমরা জুলজিতে চলে যাব। ভাইরাসের উপকারিতা কোনটা? ভাইরাসের উপকারিতা থেকে প্রচুর প্রশ্ন করে, এবং এই প্রশ্নটাও খুবই মানে দ্বিধাযুক্ত। বাচ্চারা খেয়াল করো, সামুদ্রিক তেল অপসারণ এটা কে করে জানো? এটা কিছু ব্যাকটেরিয়া করে। কোন ব্যাকটেরিয়া? নামগুলো শিখে নাও। এটা হচ্ছে এম এন এবিসিডি সিরিয়ালি বলছি আর কি, MNOP। তাহলে এম দিয়ে হচ্ছে মাইকোব্যাকটেরিয়া, এম দিয়ে কি বলো? মাইকোব্যাকটেরিয়া। নো দিয়ে হচ্ছে নোকার্ডিয়া, নো দিয়ে কি বলো? নোকার্ডিয়া। আর পি দিয়ে হচ্ছে সেই প্রিয় সিউডোমোনাস, সিউডোমোনাস। তাহলে এরা হচ্ছে তোমার সামুদ্রিক তেল অপসারণ করে এমন ব্যাকটেরিয়া। আমার চাইছে ভাইরাসের উপকারিতা। দধিকে তৈরি করবে বলো তো? ব্যাকটেরিয়া দিয়েই তো দই তৈরি করা হয়, দধি মানে দই। তাহলে এখানে তোমার কাজ করবে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, ল্যাকটিস নিচে একটু দাগ দেওয়া দরকার। আর হচ্ছে তোমার ল্যাক্টোব্যাসিলাস, এগুলো কাজ করবে। ল্যাক্টো থাকবে আর কি, ল্যাক্টোব্যাসিলাস। এই ব্যাকটেরিয়াগুলো এখানে মেনলি কাজ করে। উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস, আচ্ছা এটা কি কোনোভাবে উপকারিতা হইতে পারে? তাহলে এটা বাদ দিয়ে দিব। অপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করলে এটাকে আমি উপকারিতা হিসেবে ধরতাম, তাই না? তাহলে বাদ রইল কি? খাবার সংরক্ষণ। যদিও আমার মানে নলেজে এরকম কিছু নাই যে কোন ভাইরাস আসলে খাবার সংরক্ষণে ব্যবহৃত হয়, আমি স্পেসিফিকলি জানি না, বলে লাভ নাই। বাট এই বাকি পয়েন্টগুলোকে আমি জাস্ট বাকিগুলো সম্পর্কে আমি জানি, তো ওইটার মাধ্যমে আমি অপশন ডিলিট করে আমি আসলে এ নাম্বারটা দাগাই দিতাম, বুঝছো? এই আর কি, আমি জানি না স্পেসিফিকলি যে খাবার সংরক্ষণে কিভাবে ভাইরাস কাজ করতে পারে। ওকে, কোনো মানে তোমাদের বইতেও আমি দেখি নাই, আছে কিনা তোমরা দেখলে বলতে পারো আমাকে। ওকে, সামনে যাই তাহলে। তাহলে দেখো, অন্যান্য অপশন নিয়ে জ্ঞান থাকলে তুমি কিন্তু বাকিগুলো পেরে ফেলবা। আচ্ছা, আমি জানি না আমাদের সাউন্ড কি তোমার কাছে ওকে কিনা, যদিও বাইরে খুবই নয়েজি, মানে এখানে একটা সভা হচ্ছে ইসলামিক, বুঝছো? এটার জন্য শৈবালের বৈশিষ্ট্য কোনটা? চলো দেখি। শৈবাল কি সপুষ্পক? শৈবালের ফুল ফোটে না। শৈবাল হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামস। লোয়ার মানে নিম্ন শ্রেণীর, আর ক্রিপ্টোগ্যামস মানে অপুষ্পক, ক্রিপ্টোগ্যামস। ওকে, তারপর আসো, কোষপ্রাচীর কাইটিন নির্মিত। এটা কি হলো কিছু? কোষপ্রাচীর কাইটিন নির্মিত কার বলো? ছত্রাকের। যে না পারলে চান্স হবে আমাদের জীবনেও না। স্বভোজী, এটা সত্য কথা। স্বভোজী কারা? যারা ফটোসিনথেসিস করতে পারে। সাদি, তুই কি ফটোসিনথেসিস করতে পারিস? তাহলে কি সাদিকে আমরা ওকে কি আমি বলতে পারবো স্বভোজী? না, আমরা কেউই স্বভোজী না, বুঝছো? তো উদ্ভিদ হচ্ছে স্বভোজী। শুষ্ক পরিবেশে জন্মায় না, এটা ডেফিনিট না, বরঞ্চ গ নাম্বারটাই বেটার অ্যান্সার। ওকে, এরপরে যাই। ক্রেবস চক্রের বৈশিষ্ট্য দেখো, ক্রেবস চক্র থেকে প্রশ্ন এসেছে। শ্বসনকালে ঘটে, এটা তো ঠিকই বললো, শ্বসনের সময় তো ক্রেবস চক্র ঘটে। আচ্ছা, তারপর কি বলছে? শ্বসনিক বস্তুর জারণ ঘটে। শ্বসনিক বস্তুর জারণ, এইটা আসলে ভুল বলে নাই। আসলে শ্বসনিক বস্তুর সম্পূর্ণ জারণটা আসলে ক্রেবস চক্রে গিয়েই ঘটে। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। আচ্ছা, আসলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, বুঝছো? উৎপন্ন এটিপি কয়টা বলো? ক্রেবস চক্রে 2টা এটিপি হয়, 2টা এটিপি, 2টা FADH2, FADH2, আর 6টা এটিপি, 6টা NADH+, NADH+, তাই না? এগুলো সবগুলো থেকে কয়টা এটিপি পাও? 24টা এটিপি পাও। তাহলে এটাও হচ্ছে না। তাহলে উত্তর আসলে ক এবং খ থেকে একটা দাগাইতে হবে। তা শ্বসন বস্তুর সম্পূর্ণ জারণ ঘটে, এটা থাকলে বোধহয় একটু বেটার হইতো অ্যান্সারটা। তা আমরা এটার জন্য ক নাম্বারটা বেছে নিই। চলো, শ্বসনকালে ঘটে, শ্বসনের সময় তো ঘটে। ক্রেবস চক্র তো এছাড়া ঘটার কোনো কারণ নাই। এরপর চলে আসি নিচে কোনটা সঠিক। মূল থেকে প্রশ্ন আসছে। একবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল থাকবে না রে পাগলা? একবীজপত্রী উদ্ভিদের মূল হচ্ছে গুচ্ছমূল, গুচ্ছমূল।
তোমরা কি কখনো ধান গাছ দেখছো? এই ধরো একটা ধান গাছ, ওকে? আচ্ছা, এই ধান গাছের মূল কি রঙে দেখাই? পিঙ্ক রঙে দেখাই। ওর মূলগুলো কেমন থাকবে? এমন থাকবে না? এটাকে গুচ্ছমূল বলি। সব একবীজপত্রীর গুচ্ছমূল। আজকে থেকে তোমার কোনো কনফিউশন লাগলে যে এই গাছটা কি আসলে একবীজপত্রী না দ্বিবীজপত্রী, গাছটাকে উপরে নিয়ে তুমি দেখে ফেলতে পারো যে ওর মূলটা কেমন। আর যদি দেখো আম গাছের মতো এরকম সুন্দর একটা মূল আছে, তাহলে এটাকে তুমি প্রধান মূল বলবা, ওকে? প্রধান মূল থাকবে কার? দ্বিবীজপত্রীর। গুচ্ছমূল একবীজপত্রীর। অস্থানিক মূল বট। আচ্ছা, এটা তো সঠিক কথা লাগছে। অস্থানিক মূল বলতে কি বুঝি? তোমরা কি দেখছো বট গাছে যে লম্বা লম্বা দোলনার মতো টারজান যেগুলো বেয়ে বেয়ে ঝোল দেয়, ওইগুলোকে বলে হচ্ছে বটঝুরি বা বটের অস্থানিক মূল। কেন অস্থানিক মূল? যেই স্থান থেকে মূল বের হওয়ার কথা সেখান থেকেও বের হয় নাই, কাণ্ড থেকে বের হয়েছে, তাই না? এই জন্য এটাকে অস্থানিক মূল বলতেছি। অস্থানিক মূল আর কার থাকে বলো? বটের থাকে, অশ্বত্থর থাকে, অশ্বত্থ, ওকে? তারপর হচ্ছে আর কার থাকে? কেয়া গাছ দেখছো তোমরা? যদি সেন্ট মার্টিন যাও দেখবা বা ছেড়া দ্বীপে কেয়া গাছের ঠ্যাস মূল থাকে। ওই ঠ্যাস মূলগুলো অস্থানিক মূল। ওই ঠ্যাস দেওয়া কোনো মূল তো আসলে বের হওয়ার কথা না, অস্থান থেকে বের হইছে। অর্কিডের মূল কি গুচ্ছমূল? না রে, অর্কিডের মূল হচ্ছে পরাশ্রয়ী মূল। পরাশ্রয়ী, আরেকজনের উপর আশ্রয় নিয়ে থাকে, ওকে? দ্বিবীজপত্রীর, দ্বিবীজপত্রী তো বললামই, প্রধান মূল। তাহলে সবকিছু মিলে সঠিক কোনটা বলো? বটের হচ্ছে অস্থানিক মূল, এটাই সঠিক, ওকে? তারপর যদি যাই পিসিআর, পিসিআর মানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, জীব প্রযুক্তি থেকে প্রশ্ন। এখানে ডিএনএ কে একসূত্রক করতে আসলে যে টেম্পারেচার লাগে সেটা হচ্ছে 90 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা ভুল কথা, এটা বাদ। আরএনএ পলিমারেজ লাগে না, এখানে লাগবে ডিএনএ পলিমারেজ। কারণ এখানে তুমি যেটা করবা, তোমাকে আমি একটা ডিএনএ খণ্ড দিব, তুমি এটাকে ক্লোন করবা, কোটি কোটি ডিএনএ খণ্ড বানাই ফেলবা। তাহলে পলিমারেজ চেইন রিঅ্যাকশন আসলে কিসের পলিমার করা হয়? ডিএনএ। আর যেখানে তুমি ডিএনএ তৈরি করবা সেখানে তো আরএনএ পলিমারেজ দরকার নেই, সেখানে তোমার আসলে ডিএনএ পলিমারেজটা লাগবে, ওকে? এটা নাকি ইন ভিভো ইন ভিভো মানে তোমার বডিতে ঘটতেছে। পিসিআর পদ্ধতি, তোমার বডিতে আমি 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিব, এটা বডিতে না, এটা ইন ভিট্রো, এটা কাচের মধ্যে ঘটাই, আমরা টেস্ট টিউবে ঘটাই। তাহলে এটা ইন ভিট্রো পদ্ধতি। তাহলে তো একটাও হইল না, তিনটাই কাটা। তাহলে ডেফিনেটলি ঘ নাম্বারটাই হবে। কোনো বহির্ভূতভাবে ডিএনএ ক্লোনিং এর দ্রুততম পদ্ধতি, একদম ঠিক। বহির্ভূতভাবে মানে কি? দেহের বাইরে। ডিএনএ ক্লোনিং মানে কি? ডিএনএ থেকে অসংখ্য ডিএনএ তৈরি করা। এটা সব থেকে দ্রুততম পদ্ধতি হচ্ছে পিসিআর। তাহলে পিসিআরটা একটু করে পড়বা। লাইপেজের কাজ, লাইপেজ হচ্ছে লিপিড পরিপাকের সাথে কাজ করে। স্টার্চ থেকে মদ উৎপাদনে লাইপেজ লাগে না, এখানে লাগে হচ্ছে তোমার জাইমেস। কি লাগে বলো? মদ উৎপাদনে কি লাগে? জাইমেস। রক্ত জমাট বাঁধায় লাগে ইউরোবাইলেস। ইউরোবাইলেস, যেটা বোধহয় মেডিকেলে আসলো এই বছর না আগের বছর। ওষুধ তৈরিতে না। উত্তর হবে দই এবং পনির শিল্পে। পনির মানে চিজ, চিজের পুরোটাই হচ্ছে ফ্যাট, তো ফ্যাটের সাথে লাইপেজের কাজ, বুঝছো? তাহলে উত্তর হবে এটা। খাদ্য পিরামিড তোমরা দেখছো, 3 রকমের পিরামিড পাওয়া যায়: শক্তির পিরামিড, বায়োমাসের পিরামিড, আর এটা কি বলো? সংখ্যার পিরামিড, তাই না? এখানে বলছো 4 ধরনের পিরামিড, তাহলে তো আগেই বাদ, ভাই বললো 3 রকমের। আচ্ছা, সর্বোচ্চ স্তরে খাদক বেশি? না রে, সর্বোচ্চ স্তরে সবচেয়ে কম খাদক, গোড়ার দিকে খাবার খাদক বেশি। পিরামিডের ছবিগুলোর দিকে একটু দেখো। শক্তির পিরামিডে সবচেয়ে বেশি শক্তি ব্যবহার করে চতুর্থ স্তরের জীব, না প্রথম স্তরের জীব। প্রথম স্তর থেকে যখন দ্বিতীয় স্তরে যাবা 10% শক্তি সে পাবে, বাকিটুকু পাবে না। তার উপরে যাবা সে মাত্র 10% পাবে। এরকম করে 10% করে শক্তি উপরের স্তরে যায়, বাকি 90%ই খরচ হয়ে যায়। এটাকে 10% নিয়ম বলা যায়। তাহলে এটাও ভুল আছে, উত্তর হবে ক নাম্বারটা। সাইট্রিক চক্র বলতে কোনটাকে বুঝি বলো? সাইট্রিক চক্রের আরেক নাম হচ্ছে টিসিএস সাইকেল। তুমি বলবো ভাই এটাও তো চিনি না। টিসিএস সাইকেল মানে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তাহলে সাইট্রিক অ্যাসিড তুমি যদি দেখো, ওদের হচ্ছে 6টা কার্বন থাকে, বুঝছো? এবং 6টা কার্বনের মধ্যে 3টা কি থাকে বলো? এগুলোর নাম কি? 3টা কার্বক্সিলিক গ্রুপ পাচ্ছ না? তাহলে এটা সাইট্রিক অ্যাসিড চক্রও বলতে পারো, এটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলতে পারো। এটার আসল নাম বা তোমরা যেই নামে চিনো সেটা হচ্ছে ক্রেবস সাইকেল। আচ্ছা, এখন এই প্রশ্নটা এরকম করে দেওয়ার কারণ কি জানো? আমরা মেডিকেলে যখন পড়ি বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা, সেখানেও কিন্তু আমাদেরকে ক্রেবস সাইকেল দিয়ে পড়তে হয়, বাট আমরা এটাকে আসলে সচরাচর ক্রেবস সাইকেল বলি না। মেডিকেলে আসলে এটাকে টিসিএস সাইকেলটাই বেশি বলা হয়। তো টিচারের জন্য প্রশ্ন করার সময় ক্রেবস সাইকেলটা মেনশন না করে সাইট্রিক অ্যাসিড চক্র বা টিসিএস সাইকেল এটা মেনশন করছেন। যে এই অন্য নামগুলো জানে না তার জন্য এই প্রশ্ন করা যথেষ্ট কঠিন। আমরা একটু দেখি তাহলে। ক্রেবস চক্র সাইটোপ্লাজমে সংঘটিত হয়। ভয়ঙ্কর ডাহা মিথ্যে কথা। ক্রেবস চক্র সংঘটিত হবে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। 2 অণু এটিপি তৈরি হয়, এটা তো ঠিক বলছে।
ক্রেবস চক্রে 2 অণু এটিপি, 2 অণু এফএডিএইচ2 এবং 6 অণু এনএডিএইচএস+। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। দেখো একই টাইপের প্রশ্ন, পরপর 2 বছর ক্রেবস সাইকেলের কাছ থেকে প্রশ্ন দিচ্ছে। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এখানে, তাই না? 4টা এনএডিএইচএস+ তৈরি হয় না, আরে 6টা। দেখছো? তাহলে উত্তর হবে 2 নাম্বারটা। পারতেছি আমরা? বাচ্চারা, পাটের জীবন রহস্য কে আবিষ্কার করেন? তোমার বইতে ছবিও আছে, মাকসুদুল আলম। বাকিদের নাম আমরা না পড়ি। গ্লাইকোলাইসিস সম্পর্কে নিচে কোনটা সঠিক? একই বছর ক্রেবস চক্র থেকে প্রশ্ন, গ্লাইকোলাইসিস থেকে প্রশ্ন। দেখছো? তাহলে এটা যথেষ্ট ইম্পর্টেন্ট। এই পার্টগুলোর প্রশ্নগুলো ভালো মতো সলভ করে যাবা, অংশগুলো ভালো মতনে পড়ে যাবা। মাইটোকন্ড্রিয়াতে যদি গ্লাইকোলাইসিস ঘটে তাহলে আমাদের জীবনের রীতি ঘটবে। ভুল কথা। গ্লাইকোলাইসিসকে আমরা বলি সাইটোপ্লাজমিক শ্বসন, মানে এটা অবশ্যই সাইটোপ্লাজমে ঘটবে। কোষীয় শ্বসনের প্রথম ধাপ, এটা তো সঠিক কথা। সবাত হোক অবাত হোক, শুরুটা হবে গ্লাইকোলাইসিস দিয়েই। অপর নাম নাকি টিসিএস সাইকেল? হয় নাই। টিসিএস সাইকেল হচ্ছে ক্রেবস সাইকেলের অপর নাম। শ্বসনিক বস্তুর সম্পূর্ণ জারণ কোথায় ঘটবে বলো? ক্রেবস সাইকেলে ঘটবে। তাহলে আংশিক জারণ ঘটবে। গ্লাইকোলাইসিসে কেমন ঘটে বলো? আংশিক জারণ, সম্পূর্ণ জারণ না, আংশিক জারণ ঘটে। দেন জীব বিলুপ্তির কারণ, জীবের বিলুপ্তির কারণ কোনটা? জৈবিক সম্পদ, এটা না। জৈবিক সম্পদ ব্যবহার না করলে তো বিলুপ্ত হওয়ার কথা না। এই খ নাম্বারটা দেখো, এক্সোটিক মানে কি? বাইরের জিনিস, বিদেশি প্রজাতির অনুপ্রবেশ। তোমরা কি জানো যে বুড়িগঙ্গাতে এখন জেলেরা জাল ফেললেই সাকার ফিশ উঠে আসে? দেখছো? এবং এই সাকার ফিশ মাছ খেকো মাছ, মানে অন্য মাছকে সে খেয়ে ফেলে। এবং এই জন্য বুড়িগঙ্গার নিজস্ব যে দেশীয় মাছের প্রজাতিগুলো, তারা কিন্তু অনেকগুলোই মানে বিলুপ্তির তীব্র আশঙ্কায় আছে। তাহলে কেন এটা বলো? ওই যে বিদেশি সাকার ফিশ চলে আসার জন্য। তাহলে উত্তর হচ্ছে এটা, এক্সোটিক বিদেশি প্রজাতির অনুপ্রবেশ ঘটলে দেশীয় প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে যায়, এই আর কি। ফাইনালি সাদি ভাই, বোটানির প্রশ্নগুলো কিন্তু আমরা সলভ করে ফেলছি, মোটামুটি 30টার মতো প্রশ্ন আমরা সলভ করলাম। কেমন মনে হলো তোমার? যারা বইটা উল্টাপাল্টা পড়েছো, যারা কিওয়ার্ডগুলো শুনেছো, আমার মনে হয় যে প্রশ্ন ধরতে সমস্যা হওয়ার কথা না। আর যাদের সমস্যা হচ্ছে, পিক করছো কিনা যে এই পয়েন্টটাতে আমার সমস্যা হচ্ছে, তাহলে ওই পয়েন্টটা বই খুলে অবশ্যই দেখে নিবা যে এই, কারণ প্রশ্নের টপিক দেখবা যে ঘুরিয়ে ফিরিয়ে এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে, টপিকগুলো সেম থাকবে। সাদিক, তো আসসালামু আলাইকুম। তো রিজভি যে কথাগুলো বললো যে ডেন্টাল কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো আমরা এজন্যই নিচ্ছি যে আমরা দেখতে পারি প্রত্যেক বছরে কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে, এবং সেই জন্য ওই টপিকগুলো তোমাদের কাছে আরও বেশি এমফাসাইজ করা, যাতে লাস্ট মোমেন্টে তোমরা এই জিনিসগুলো দেখে যেতে পারো। কারণ সহজ জিনিসই তোমরা ভুল করো, এবং আমার মতে যে কোনো এডমিশন টেস্টে আসলে সহজ প্রশ্ন ভুল করার জন্য ওদের চান্সটা মিস হয়, ডেফিনেটলি। ঠিক না? যে কঠিন প্রশ্ন আসলে 1000 জন ভুল করতে পারে, কিন্তু সহজ প্রশ্ন ভুল করবে মাত্র 10 থেকে 20 জন। এই 10 থেকে 20 জনের মধ্যে তুমি যদি পড়ে যাও তাহলে দেখবে হচ্ছে আলটিমেটলি তোমার চান্সটা মিস হবে। তো এখন আলটিমেটলি আমাদের ডেন্টাল এডমিশন টেস্ট সামনে, এই এডমিশন টেস্টটা খুব ভালো করে দিয়ে থাকো, এবং যারা হচ্ছে মনস্থির করছো যে সামনের পরে আবার সেকেন্ড টাইম মেডিকেল দিবা, তাদের জন্য এই এডমিশন টেস্টটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ এটা তোমরা পড়ার মধ্যে থাকতেছো, পড়ার ফ্লোতে থাকতেছো, যার জন্য তোমার সেকেন্ড টাইমের প্রিপারেশনটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। তো আমরা অ্যাড করি। সাদি, আমি মানে অনেকেই এরকম মনোভাব পোষণ করে যারা ক্লাস দেখছে, ওদের মধ্যেও কেউ কেউ থাকতে পারে যে ডেন্টালের পরীক্ষাটা আমি দিব, কিন্তু আমি আসলে মেডিকেলেই পড়বো। আমি এখানে এখন লজিক দেখাতে চাই না এখন, কিন্তু এই ব্যাপারটাকে আমি সাপোর্ট করি। কেন বলো? কারণ আমি গত বছর, আমরা যদি হুমায়রার কথা বলি, 195 বা 96তম হয়েছে হুমায়রা। হুমায়রা কিন্তু ডেন্টালে চান্স পেয়েছিল, এবং তারপর এগ্রিভার্সিটিতেও চান্স পেয়েছিল। একটা ব্যাপার খেয়াল করো, একটা দুইটা জায়গায় চান্স পেলে কিন্তু তুমি আলাদা একটা কনফিডেন্স পেয়ে যাবা, তাই না? এই পরীক্ষাকেও তুমি এভাবে দেখো। তুমি পড়ো না পড়ো এটা পরে দেখা যাবে, কিন্তু তোমার যদি ধরো মেডিকেলের পরীক্ষাটা অল্পের জন্য চান্স না হয়ে থাকে, যে অল্প একটু কাটা গেছে, তাহলে ডেন্টালটা ভালো মতো প্রিপারেশনও দেখবা যে লিস্টে তুমি চলে আসতে পারো। এবং ডেন্টালের কাটমার্ক কিন্তু মেডিকেলের থেকে আর একটু বেশি থাকে, ক্লোজ টু 80। বুঝতে পেরেছো? তাহলে সাদি ভাই যে কথা বললো, সহজ জিনিস ভুল করলে আমরা আসলে ডেন্টালে চান্স পাওয়ার স্বপ্ন দেখতেই পারি না। ওকে, ওকে, তাহলে আমরা বেশি কথা আমি বিদায় নিচ্ছি। জুলজিটা ভাইয়ের সাথে শেষ করো, দেখা হবে ইনশাল্লাহ। টাটা। ওকে, তাহলে চলো আমরা দ্রুত জিওলজি পার্টটা শেষ করে ফেলি, এবং আমাদের আসলে এখন পড়ার সময়টায় খুব বেশি সময় দেওয়া উচিত। এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে যে জিনিসটা বললাম, ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের কাছে এমফাসাইজ করার জন্য। ওকে ফাইন, এটা লাগে নাকি? কোথায় লাগা? ওকে, থ্যাংক ইউ রিজভি। তাহলে চলো জিওলজি প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলি। ওকে, ও আচ্ছা, এটা তো এরকম। ওকে ফাইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট।
ওকে, তাহলে দেখো যে জিহ্বার কোন অংশ, জিহ্বার কোন অংশটা লবণাক্ততার স্বাদ গ্রহণ করতে পারে। এখানে অগ্রপ্রান্ত, অগ্রপার্শ্ব অংশ, পার্শ্ব অংশ আর হচ্ছে মধ্য অংশ, এই জিনিসগুলো দেয়া আছে। আমরা যদি জিহ্বার ছবিটা একটু আঁকার চেষ্টা করি তাহলে জিনিসটা ভালো করে তোমরা একটু বুঝতে পারবা। যেমন অগ্রভাগের যে অংশটা, এই অগ্রভাগের অংশটা মিষ্টি স্বাদ কিন্তু গ্রহণ করে থাকে, মিষ্টি স্বাদ গ্রহণ করে থাকে। আর অগ্রের দুই পাশের অংশ আমি একটু অন্য কালার কোড দিয়ে দেখতে পারি, যে সবুজ কালি দিয়ে এভাবে দিলাম। এই দুই পাশের অংশটা তারা মূলত লবণাক্ত স্বাদটা গ্রহণ করে থাকে, লবণাক্ত স্বাদটা গ্রহণের জন্য দায়ী। আর পেছনের যে দুই অংশ থাকে, এটা আমরা অন্য একটা কালার, পিঙ্ক কালার দিলাম। এই পেছনের দুই পাশটা মূলত অম্লত্ব অথবা টক, টক অথবা অম্লত্ব স্বাদটা গ্রহণ করে থাকে। তাহলে মাঝখানের এই যে বিশাল একটা অঞ্চল আছে, এই মাঝখানের অঞ্চলটা কী স্বাদ গ্রহণ করবে? এই মাঝখানের অঞ্চলটা মূলত সুস্বাদ, ঠিক আছে, সুস্বাদ, এবং যেটাকে আমরা বলতে পারি অনেকটা সবগুলো স্বাদের সংমিশ্রণ বা সুস্বাদ স্বাদটা মূলত গ্রহণ করতে পারে। সো অ্যান্সার হবে হচ্ছে আমাদের 2 নাম্বারটা। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তারপরে দেখি আমরা লাইপোলাইটিক এনজাইম কোনটি। খুবই সহজ একটা প্রশ্ন, লেসিথিনেস, অ্যামাইলেস, ইলাস্টেস, কোলাজিনেস। আমি জানি যে আমাদের যে অ্যামাইলেসটা আছে, এই অ্যামাইলেসটা কিন্তু হচ্ছে একটা অ্যামাইলোলাইটিক এনজাইম অথবা শর্করা পরিপাককারী এনজাইম। ইলাস্টেস এবং হচ্ছে কোলাজিনেস, এই দুইটাই হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক, লেসিথিনেস। লেসিথিনাসটা হচ্ছে একটা আমাদের লাইপোলাইটিক এনজাইম। ওকে, আর ইলাস্টেস, কোলাজিনেস এগুলো কোন ধরনের? এগুলো হচ্ছে আমাদের প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম হবে। ওকে, সহজ প্রশ্ন এগুলা। এরপরে দেখি আমরা শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত কত হবে। এখানে অনেকগুলো অনুপাত দেয়া আছে, তোমরা অনেকে ভুল করতে পারো 700:1 আর 1:700। যদি এখানে বলা থাকতো যে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা অর্থাৎ আরবিসি ইসটু ডাব্লিউবিসি কত, সেক্ষেত্রে আমরা বলতাম হচ্ছে 700:1, কিন্তু আমাদের এখানে চাইছে ডাব্লিউবিসি ইসটু আরবিসি, এই দুটোর অনুপাত কত হবে? 1:700। বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বার। সো এই জিনিসটা আমি তোমাদের বারবার মনে করাই দিচ্ছি যে সহজ জিনিসগুলো তোমরা ভুল করবা। তোমাদের যেই জিনিসগুলোর মধ্যে তোমাদেরকে কনফিউজ করতে যাবে স্যাররা, তোমরা সেই ফাঁদে গিয়ে ধরা খাবা। ওকে, এই জন্য আমাদের কিন্তু প্রশ্ন এবং অপশনগুলো খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা করে মনে মনে রিডিং পড়তে হবে। খুব বেশি তাড়াহুড়ো করলে দেখবা হচ্ছে কি যে নিশ্চিত যেই জিনিসগুলো তুমি পারতা সেই জিনিসগুলো মিস হয়ে যাচ্ছে, এবং এই জিনিসগুলো মিস হওয়ার জন্য বেশিরভাগ আনসার আমাদের নেগেটিভ হয়। আমরা বলি না যে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রাখার ব্যাপারটা এরকম যে বেশি তাড়াহুড়ো না করে ধীর স্থিরভাবে প্রশ্নটা পড়ো, অপশনটা পড়ো, তাহলে দেখবা অনেক সহজ প্রশ্ন ভুল করার হাত থেকে তুমি বেঁচে গেছো। তো আজকে কিছু গাইডলাইনও আমি শেয়ার করব, আস্তে আস্তে বিভিন্ন প্রশ্নের মধ্যে মধ্যে এই গাইডলাইনগুলো তোমাদের জন্য উঠে আসবে। আচ্ছা, এবার আসি যে জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা কি বলে থাকি। জিনোটাইপ কোনটা? জিনোটাইপ হচ্ছে জিনের যে টাইপটা, সেটা হচ্ছে জিনোটাইপ। আমাদের ফেনোটাইপটা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, সো অ্যান্সার হবে এইটা। প্রকট বৈশিষ্ট্য কোনটা? প্রকট বৈশিষ্ট্য হচ্ছে কোনটা? যেমন যেই বৈশিষ্ট্যটা মূলত প্রকাশিত হয় সেটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যটা আমাদের প্রকাশিত হয় না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। হেটেরোজাইগাসটা কীরকম? যে জিনের মধ্যে যদি ক্রোমোজোম যদি 2 টাইপের হয় সেটা হচ্ছে আমাদের হেটেরোজাইগাস। ওকে ওকে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এখানে ফেনোটাইপ, গ হচ্ছে আমাদের অ্যান্সার হবে। খুবই সহজ প্রশ্ন এগুলা। এবার আসি বিএমআই। বিএমআই এর মধ্যে কোনটা? বিএমআই আমরা জানি কি, বিএমআই বলতে আমরা বুঝে থাকি এটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স, বডি মাস ইন্ডেক্স। এই বডি মাস ইন্ডেক্সের এককটা কি? একক হচ্ছে কেজি মিটার ইনভার্স 2। ওকে, এখন দেখো এর সাথে অসুস্থতার সম্পর্ক নেই, এটা অবশ্যই কি ভুল কথা, কারণ অসুস্থতার সম্পর্ক আছে। যদি কারো বিএমআই অনেক বেশি হয় তার ক্ষেত্রে আমরা দেখতে পারি কি তার হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তাহলে অসুস্থ সম্পর্ক আছে। 28 হলে ব্যক্তির ওজনটা স্বাভাবিক বোঝায়। আমরা জানি যে বিএমআই জিনিসগুলো কীরকম, যদি লেস দেন 18.5 হয় এটাকে আমরা বলে থাকি কি যে তার কম ওজন, এটাকে আমরা বলে থাকি কম ওজন, ওজন কম। যদি তার বিএমআই থাকে 18.5 থেকে 24.99 এটাকে আমরা বলবো হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক। যদি 25 থেকে 29.99 হয় তাহলে এটা হবে হচ্ছে অতিরিক্ত ওজন। ওকে, অতিরিক্ত ওজন, রাইট। সো আমাদের 28 হলে ব্যক্তির ওজনটা স্বাভাবিক বোঝায় হবে না, এটা হচ্ছে আমাদের অতিরিক্ত ওজন, তাহলে এটাও হবে না।
আচ্ছা, এরপরে কিলোগ্রামে দেহের ওজন মিটারে উচ্চতা বর্গ অনুপাত, এটা ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার। তুলনামূলকভাবে এশিয়ান জনগোষ্ঠীর বেশি দেখা যায়, নর্মালি দেখা যায় হচ্ছে লাইফস্টাইলের দিক দিয়ে ইউরোপীয় জনগোষ্ঠী, আমেরিকান জনগোষ্ঠীর ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখা যায়, বিএমআই অতিরিক্ত, কারণ তারা নর্মালি ফাস্ট ফুডের উপর তাদের অতিরিক্ত প্রবণতা দেখা যায়, বুঝতে পারছো? সো অ্যান্সার হবে হচ্ছে আমার এখানে গ। ভেরি গুড। এরপরের প্রশ্নে আমরা এখানে চলে যাই, চলো। এরপরের প্রশ্নে বলছে হিমোগ্লোবিনের বিষয়ে কোনটি সঠিক। তাহলে এখানে অপশনগুলো একটু ঝামেলা আছে। এখানে বলছে কি প্রত্যেকটা হিম অংশে এখনো ফেরাস আয়ন থাকে। আমরা হিমোগ্লোবিন নিয়ে কয়েকটা কথাবার্তা বলি। আমি যদি ধরো এই হলুদ কালি দিয়ে আমি 4টা হিমোগ্লোবিন আঁকলাম, আমি হলুদ কালি দিয়ে 4টা হিম আঁকলাম, এই হলুদ কালিটা কি, এটা হচ্ছে আমার হিম। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে প্রত্যেকটা হিমের মধ্যে প্রত্যেকটা, তাহলে আমি 4টা হিম আঁকলাম, প্রত্যেকটা হিমের মধ্যে এরকম কি থাকে, এরকম হচ্ছে আমাদের ফেরাস আয়রন থাকে। তাহলে একটা হিমের মধ্যে কয়টা ফেরাস আয়রন থাকবে? একটা হিমের মধ্যে ফেরাস আয়রনের সংখ্যা হচ্ছে আমাদের একটা। ওকে, তাহলে হিমোগ্লোবিনের মধ্যে কয়টা হিম? হিমোগ্লোবিনের মধ্যে আমাদের হিম হচ্ছে 4টা, 4টা হিম থাকবে, 4টা হিমে থাকবে 4টা ফেরাস আয়রন, আর প্রত্যেকটা ফেরাস আয়রন এক অণু অক্সিজেন ধারণ করতে পারে। অতএব একটা হিমোগ্লোবিন অণু 4 অণু অক্সিজেন বহন করতে পারে। এই হচ্ছে কথা, বুঝতে পারছো? আর গ্লোবিন চেইন কয়টা থাকবে? গ্লোবিন চেইনও থাকবে হচ্ছে 4টা। গ্লোবিন চেইনও থাকবে কয়টা? গ্লোবিন চেইনও থাকে হচ্ছে 4টা, 4টা। আমরা জানি যে নর্মালি স্বাভাবিক মানবদেহের ক্ষেত্রে হিমোগ্লোবিনটা কীরকম, এটা হচ্ছে আলফা টু বিটা টু আমরা বলে থাকি, কারণ দুইটা আলফা গ্লোবিন চেইন থাকে, দুইটা বিটা গ্লোবিন চেইন থাকে, এই জন্য বলা হয় গ্লোবিন চেইন হচ্ছে আমাদের 4টা। বুঝতে পারছি? হ্যাঁ, এই প্রশ্নটা একটু ঝামেলা আছে, এই প্রশ্নটা একটু ঝামেলা আছে। এখানে এই দুইটা হচ্ছে অন্য দুইটা অপশন ছিল, বুঝতে পারছো? এই দুটো অপশন হচ্ছে ইনকারেক্ট, এই জন্য আমি পুরো জিনিসটা আলোচনা করলাম। এই রিলেটেড আলোচনায় এই দুটো অপশনে ছিল, টাইপিংয়ে একটু মিস্টেক হয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বারটা। আর ঘ নাম্বারে দেখো হিমে লৌহ 25% দেওয়া আছে, এটা ভুল, হবে কত? 33.33%। হিমে লৌহের পরিমাণ হবে কত? 33.33%। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের হিমোগ্লোবিন সংক্রান্ত আলোচনা। সবাই বুঝতে পারছো কিনা একটু আমাকে ডি লিখে জানাও, ঠিক আছে? ডান লিখে জানাও। ওকে, এরপরে আসি আমরা তরুণাস্থি বিষয়ে কোনটা সঠিক। তরুণাস্থি বিষয়ে আমি জানি যে এর আবরণটা পেরিকন্ড্রিয়াম, অবশ্যই এটা হচ্ছে সঠিক। পেরি মানে হচ্ছে ঘিরে, আর কন্ড্রিয়াম, তরুণাস্থি সংক্রান্ত সকল আলোচনায় আমরা কন্ড্র কথা দিয়ে আসি, তাহলে কন্ড্রোসাইটের আশেপাশে যে আবরণটা সেটা পেরিকন্ড্রিয়াম, তরুণাস্থির আবরণ। এদের টিস্যুর গঠনটা অনমনীয়, এটা ভুল, এটা হবে হচ্ছে নমনীয় অথবা ইলাস্টিক হবে। হ্যাবার্সিয়ান তন্ত্র থাকে? অবশ্যই না, হ্যাবার্সিয়ান তন্ত্র আমরা পাই হচ্ছে অস্থির মধ্যে, তরুণাস্থির মধ্যে কোনো হ্যাবার্সিয়ান তন্ত্র থাকবে না। কোষের আকারটা মাকড়সার জালের মতো হয় না, কোষের আকারটা আমরা জানি যে তরুণাস্থির যে কোষ, সেই কোষগুলোকে বলা হয়ে থাকে কন্ড্রোসাইট, এবং কন্ড্রোসাইটের আকারটা অনেকটা গোলাকার অথবা ডিম্বাকার টাইপের হতে পারে, গোলাকার অথবা ডিম্বাকার টাইপের হতে পারে। ক্লিয়ার জিনিসটা? ওকে, এরপরের প্রশ্নে আমরা যাই, চলো। এরপরের প্রশ্নে বলছে নিচের কোন শ্রেণীর প্রাণীতে প্রতিপ রূপান্তর দেখা যায়। প্রতিপ রূপান্তর আমরা দেখতে পারি কিসের মধ্যে? প্রতিপ রূপান্তর আমরা দেখতে পারি হচ্ছে ইউরোকর্ডাটার মধ্যে, ইউরোকর্ডাটার মধ্যে। ওকে, আর এই ইউরোকর্ডাটার মধ্যে আমরা জানি যে এদের 3টা অধিশ্রেণী আছে। আচ্ছা, ইউরোকর্ডা হচ্ছে শ্রেণী, কিন্তু ইউরোকর্ডা হচ্ছে শ্রেণী, আর অধিশ্রেণী আছে 3টা, যেটাকে আমরা মনে রাখি হচ্ছে এসিডিয়াসিয়া, থেলিয়াসিয়া এবং হচ্ছে লার্ভাসিয়া, রাইট? আমরা মনে রাখি আতেল দিয়ে, আতেল, এসিডিয়াসিয়া, থেলিয়াসিয়া এবং লার্ভাসিয়া। তো এই ইউরোকর্ডার মধ্যে আমরা প্রতিপ রূপান্তর দেখতে পাই, এবং এই ইউরোকর্ডার মধ্যে একটা কোনটা, এটা হচ্ছে এসিডিয়াসিয়া, ঠিক আছে? এসিডিয়াসিয়া এই শ্রেণীটার মধ্যে প্রতিপ রূপান্তর আমরা দেখতে পারি, বাকিগুলোর মধ্যেও কিন্তু দেখতে পারি। এখন দেখো এই শ্রেণীগুলোর মধ্যে আমাদের আর কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখতে হবে। মনে রাখবা যে এই এসিডিয়াসিয়া এবং থেলিয়াসিয়া এই দুইটার মধ্যে কিন্তু সাইফন দেখা যায়, এই দুইটার মধ্যে আমাদের সাইফনটা উপস্থিত, কিন্তু লার্ভাসিয়ার মধ্যে সাইফনটা কীরকম? সাইফনটা হচ্ছে অনুপস্থিত, অনুপস্থিত। নেক্সট যে পয়েন্ট মাথায় রাখবা, ইউরোকর্ডার সবগুলো প্রাণীর যে আবরণ, আবরণটা কি নির্মিত? টিউনিসিন আবরণ নির্মিত, টিউনিসিন আবরণ দেখা যায়। ক্লিয়ার? এই কয়েকটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো যে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটা। আমরা জানি যে লিথাল জিন, তারপরে হচ্ছে আমাদের সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, এই সবগুলো হচ্ছে আমাদের প্রথম সূত্রের ব্যতিক্রম, প্রথম সূত্রের ব্যতিক্রম। তাহলে পরিপূরক জিন, এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। পরিপূরক জিনের মধ্যে আমাদের অনুপাতটা কীরকম হয়? 9:7 থাকে। আচ্ছা, আরেকটা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটা? এপিস্টেসিস, আমরা জানি এপিস্টেসিস,
এই এপিস্টেসিস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রোকোট এপিস্টেসিস আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। প্রোকোটের মধ্যে অনুপাত থাকে কত? 13:3। দ্বৈত প্রচ্ছন্নের মধ্যে 9:7। তাহলে পরিপূরক দ্বৈত প্রচ্ছন্ন দুইটার মধ্যে অনুপাত 9:7, আর প্রোকোটের মধ্যে কত? 13:3। ওকে, তাহলে পরিপূরক আর এপিস্টেসিস এই দুইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। লিথালজিন, সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা এগুলো হবে প্রথম সূত্রের ব্যতিক্রম। ওকে ফাইন। এবার আসি, আমাদের বলছে কোন কোষটি ফ্যাগোসাইটোসিস করে থাকে। খুবই সহজ, আমরা জানি যে মনোসাইট এবং হচ্ছে আমাদের মনোসাইট এবং নিউট্রোফিল এই দুইটা আমাদের ফ্যাগোসাইটোসিস করে থাকে। এবং মনোসাইটটা যখন কোনো একটা যখন রক্তে অবস্থান করে তখন সেটাকে বলে মনোসাইট, যখন যেটা কখন কোনো টিস্যু সাইটে চলে যায় সেটাকে আমরা বলে থাকি ম্যাক্রোফেজ। ওকে ওকে, এটা সবাই পারবা। এবার আসি, হৃৎপেশির বৈশিষ্ট্য কোনটি দেখি। পেশিতন্তু শাখা প্রশাখাবিহীন, অবশ্যই না। হৃৎপেশির মধ্যে কিন্তু শাখা প্রশাখা দেখা যায়। সহজেই অবসাদগ্রস্ত হয়, ভুল কথা। যদি সহজে অবসাদগ্রস্ত হতো তাহলে আমরা মারা যেতাম। এবার লিখছে কোনটা দেখো, সার্কোলেমাটা অস্পষ্ট এবং অসম্পূর্ণ, এইটা হচ্ছে সঠিক। সার্কোলেমা জিনিসটা কি? সার্কোলেমা হচ্ছে পেশিকোষের যে আবরণ থাকে সেই আবরণটাকে আমরা বলে থাকি সার্কোলেমা। সংকোচনের ক্ষমতা মন্থর, সংকোচনের ক্ষমতা মন্থর বলবো না। আমরা জানি যে অনৈচ্ছিক পেশি অথবা ভিসেরাল পেশি, অনৈচ্ছিক পেশি অথবা ভিসেরাল পেশির ক্ষেত্রে সংকোচনের ক্ষমতা মন্থর হয়, আর হৃৎপেশির ক্ষেত্রে বলা হয়ে থাকে পরিমিত। ঠিক আছে, হৃৎপেশির সংকোচন ক্ষমতা কিরকম থাকে? হৃৎপেশির ক্ষেত্রে হয় পরিমিত, মনে রাখবা পরিমিত। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে 3। গুড। এরপরে আসো, এবার আসি আমরা শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয়ে থাকে। খুবই সহজ, ব্রঙ্কাস, ট্রাকিয়া, ব্রঙ্কিয়াল কোনোটার মধ্যেই হবে না, হবে হচ্ছে অ্যালভিওলাসের মধ্যে। এটা হবে অ্যান্সার। তো আমাদের শ্বসনতন্ত্রে একটা ফ্লো চার্ট আসে। ফ্লো চার্টটা কীরকম? আমরা জানি যে প্রথমে থাকে হচ্ছে ট্রাকিয়া, রাইট? এই ট্রাকিয়া থেকে আমাদের আসবে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস থেকে আসবে হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। এই সেকেন্ডারি ব্রঙ্কাসটা কোথায় যাবে? যাবে হচ্ছে লোবের মধ্যে। আমরা জানি যে ডান ফুসফুসে প্রধান খণ্ড অথবা লোব হচ্ছে 3টা, আর বাম ফুসফুসে প্রধান খণ্ড বা লোব কয়টা? হচ্ছে 2টা। এই জন্য সেকেন্ডারি ব্রঙ্কাসটাকে আমরা লোবার ব্রঙ্কাসও বলে থাকি। লোবার ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাসও কিন্তু আমরা বলে থাকি। সেকেন্ডারি ব্রঙ্কাসের পরে যাবে হচ্ছে আমার টারশিয়ারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, ব্রঙ্কাস। হ্যাঁ, এই টারশিয়ারি ব্রঙ্কাসটাকে আমরা বলে থাকি সেগমেন্টাল ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস। কারণ কি? কারণ এই টারশিয়ারি ব্রঙ্কাসগুলা ডান ফুসফুসের মধ্যে থাকে 10টা সেগমেন্ট, আর বাম ফুসফুসে থাকে 8টা সেগমেন্ট। এই সেগমেন্টের মধ্যে এই টারশিয়ারি ব্রঙ্কাসগুলো মূলত প্রবেশ করে। ঠিক আছে, এই টারশিয়ারি ব্রঙ্কাসের পরে আসবে হচ্ছে আমার প্রান্তীয় ব্রঙ্কিওল, প্রান্তীয় ব্রঙ্কিওল। প্রান্তীয় ব্রঙ্কিওলের পরে আসবে শ্বসন ব্রঙ্কিওল, শ্বসন ব্রঙ্কিওল। তারপরে আসবে হচ্ছে আমার অ্যালভিওলার নালী, জাস্ট নালী মনে রাখবা। তারপরে হচ্ছে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম। তারপর হচ্ছে অ্যালভিওলার থলি, থলি। এবং লাস্টে হচ্ছে আমার অ্যালভিওলাস। এই ফ্লোচারটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি একটু বলে দিলাম ভাইয়া। ঠিক আছে, তাহলে এই ফ্লোচারটা মনে রাখবা। ট্রাকিয়া থেকে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি ব্রঙ্কাস। সেকেন্ডারিকে বলা হয় লোয়ার ব্রঙ্কাস, টারশিয়ারিকে বলে সেগমেন্টাল ব্রঙ্কাস। প্রান্তীয় ব্রঙ্কিওল, শোষণ ব্রঙ্কিওল, নালী, অ্যাট্রিয়াম, থলি এবং হচ্ছে অ্যালভিওলাস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটার আনসার হচ্ছে অ্যালভিওলাস। হাইড্রার কোন ধরনের চলনকে যোগ চলন বলা হয়ে থাকে? যোগ চলন হচ্ছে লুপিং। এটা লুনিং লেখা আছে, লুপিং হবে এটা, লুপিং। তো লুপিং সম্পর্কে আমাদের কি কি লুপিং এর ল দিয়ে আমরা মনে রাখবো যে এরা লম্বা দূরত্ব অতিক্রম করে। এটা হচ্ছে ধীর চলন প্রক্রিয়া, এবং এটা হচ্ছে অনেকটা কিসের মতো? জোকের মতো অথবা শুয়োপোকার চলনের মতো, শুয়োপোকার চলনের মতো। আর সমারসল্টিংটা কিরকম? সমারসল্টিং হচ্ছে সাধারণ, স দিয়ে মনে রাখবা, সতে হচ্ছে সাধারণ। নর্মালি তারা সমারসল্টিং প্রক্রিয়া ব্যবহার করে থাকে। স দিয়ে মনে রাখবা, তারা স্বল্প দূরত্ব অতিক্রম করে থাকে সমারসল্টিং এর মাধ্যমে। আর সমারসল্টিংকে বলা হয় ডিগবাজি চলন। এটা একটা নাম আছে, কি নাম বলো তো? ডিগবাজি চলন বলা হয়ে থাকে সমারসল্টিংকে। ওকে, তাহলে স্বল্প দূরত্ব, সাধারণ এবং হচ্ছে এটাকে বলা হয়ে থাকে ডিগবাজি চলন। ভেরি গুড। এরপরে আসো, নিম্নের কোন পেশি দেহের অংশকে উপরে উঠাতে সহায়তা করে? তাহলে উপরে উঠাইতে সহায়তা করে মানে হচ্ছে লিভেটর। লিভেটর কথার মানে কি? লিভেটর
লিফট দেখো না, লিভেটর মানে হচ্ছে উপরে উঠানো, তাহলে লিভেটর পেশিটা উপরে উঠাবে। বাকিগুলা দেখি, ডিপ্রেস, ডিপ্রেস মানে হচ্ছে নিচে নামাবে। ডিপ্রেশনে তোমরা যেরকম মেন্টাল কন্ডিশনটা লো হয়ে যায়, এই জন্য ডিপ্রেস মানে কি, এটা নিচে নামাচ্ছে। আর রোটেটর মানে কি, ঘুরাচ্ছে, রোটেটর পেশি, ঠিক আছে। পাইরিফর্মিস পেশিকে বলা হয় রোটেটর পেশি, মানে ঘুরাইতে সহায়তা করে থাকে। আর অ্যাবডাক্টর পেশি কোনটা মনে রাখবা, ধরো আমার এই হাতটা আমি আমার দেহের দিকে আনতেছি, এটাকে বলা হয় অ্যাডাকশন। কাছাকাছি যদি আনি সেটাকে বলবো হচ্ছে অ্যাডাকশন, আর যদি দূরে নিয়ে যাই তাহলে অ্যাবডাকশন। তাহলে বাহুকে দেহ থেকে দূরে সরায়কে অ্যাবডাকশন, বাহুকে দেহের কাছে আনেকে অ্যাডাকশন। এভাবে মনে রাখবা, অ্যাড করা, বাহুকে দেহের সাথে অ্যাড বা যোগ করতেছে, সো অ্যাডাকশন, আর অপোজিটটা অ্যাবডাকশন। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে লিভেটর পেশি। এরপরে মানুষের রেচন প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য খেয়াল করি। এক্ষেত্রে তোমাদের যে জিনিসটা দেহের জন্য শক্তি বা এটিপি উৎপাদন করে থাকে তেমন একটা উৎপাদন তারা করবে না, ভুল। তারপরে নাইট্রোজেন গঠিত বর্জ্য নিষ্কাশন করে থাকে, এটা হচ্ছে মোস্ট কারেক্ট অ্যান্সার। তারপর জমাকৃত গ্লাইকোজেনটা ব্যবহার করে থাকে, আমার বৃক্কের মধ্যে কোনো গ্লাইকোজেন জমা থাকতেছে না। এবং অক্সিজেনের প্রয়োজন হয়। এখন অক্সিজেনের প্রয়োজন হবে, ঠিক আছে, যে আমার বৃক্ক তার নিজস্ব কার্য সম্পাদনের জন্য সবাত শোষণ প্রক্রিয়া করতেছে, সেখানে সে অক্সিজেন ব্যবহার করে সে এটিপি উৎপাদন করার মাধ্যমে সেটাকে কাজে লাগাচ্ছে। এটা তুমি কাইন্ড অফ ধরতে পারো, বাট মোস্ট কারেক্ট অ্যান্সার হিসেবে নাইট্রোজেন গঠিত বর্জ্য নিষ্কাশনটাই আমাদের ধরতে হবে, যেহেতু এটা মোস্ট কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, ওকে, ফাইন। এবার দেখো আমিষ পরিপাককারী এনজাইম কোনটি। টায়ালিন, এটা হচ্ছে একটা স্যালাইভারি অ্যামাইলেজ আমরা বলে থাকি টায়ালিনকে। তারপরে কোলেস্টেরল এস্টারেজ, এটা হচ্ছে লিপিড পরিপাককারী এনজাইম। সুক্রেস, এটাও শর্করা পরিপাককারী। ইলাস্টেস, এটা হচ্ছে আমাদের আমিষ পরিপাককারী একটা এনজাইম, কারণ এটা ইলাস্টিন নামক যে ফাইবারটা থাকে সেই ফাইবারটাকে সে মূলত কি করতে পারে, পরিপাক করতে পারে। ওকে, এরপরে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ কোনটা। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ হচ্ছে আমাদের, এখানে অ্যান্সার হবে হচ্ছে জ্বর। তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে কি কি আছে আমরা একটু খেয়াল করি। প্রথমে আমাদের থাকবে হচ্ছে ফ্যাগোসাইট, ঠিক আছে। ফ্যাগোসাইট কোনটা কোনটা আছে, আমাদের আছে হচ্ছে মোনোসাইট এবং হচ্ছে নিউট্রোফিল। তারপর থাকবে ন্যাচারাল কিলার কোষ, এনকে সেল। তারপরে থাকবে কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট সিস্টেম কোনগুলা, কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে আসলে কিছু রাসায়নিক পদার্থ যারা বিভিন্ন শ্বেতরক্ত কণিকার মধ্যে কানেকশন মেনটেন করে থাকে। অর্থাৎ শ্বেতরক্ত কণিকার টেলিফোন সিস্টেম হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম। বুঝতে পারছো? তাহলে ফ্যাগোসাইট, ন্যাচারাল কিলার কোষ, কমপ্লিমেন্ট সিস্টেম। এরপরে মনে রাখতে হবে প্রদাহ, প্রদাহ। এরপরে মনে রাখতে হবে জ্বর। তাহলে এই জ্বর, প্রদাহ, কমপ্লিমেন্ট সিস্টেম, ন্যাচারাল কিলার সেল, ফ্যাগোসাইট, এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্গত। আর প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্গত কোনগুলা, যেমন আমাদের ত্বক, সিলিয়া, পাকস্থলীর অ্যাসিড, তারপর নাকের লোম, তারপর কানের মধ্যে যে সেরুমেন, এইগুলো হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্গত। লাস্টে তাহলে দেখো যে সিলিয়া এবং ত্বক, এগুলো হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্গত। আরেকটা অপশনে দেয়া আছে লিম্ফোসাইট, এই লিম্ফোসাইটটা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্গত। তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে আরও অনেকগুলো আছে, যেমন অ্যান্টিবডি। অ্যান্টিবডি হচ্ছে আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে অন্তর্গত। লিম্ফোসাইট, অ্যান্টিবডি, এগুলো তৃতীয়র মধ্যে। বুঝতে পারছো? হ্যাঁ, আরেকটা আছে ইন্টারফেরন, ভেরি গুড, ইন্টারফেরন আছে, ইন্টারফেরন, এটাও কিন্তু আমাদের দ্বিতীয়র মধ্যে অন্তর্গত। ভেরি গুড। তাহলে এটা অ্যান্সার কোনটা, অ্যান্সার হবে হচ্ছে আমাদের জ্বর। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখি আমরা 9 মাসের শিশুকে কি দেয়া হয়। 9 মাসের শিশুকে কি দেয়া হবে, দেয়া হবে হচ্ছে মিজলসের টিকা। তো এই জিনিসটা একটু দেখি। বিসিজির টিকা দেয়া হয় জন্মের পরপর, জন্মের পরপর, জন্মের পরপর, ঠিক আছে। আর হচ্ছে আমাদের ডিপিটির টিকা কখন দেয়া হয়, 3 বার দেয়া হয়, 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ। 6, 10, 14 সপ্তাহ। ডিপিটি হচ্ছে ডিপথেরিয়া, পার্টাসিস এবং টিটেনাস, অর্থাৎ ডিপথেরিয়া, তারপর হুপিং কাশি এবং ধনুষ্টঙ্কার, এই 3টা রোগের টিকা একসাথে আমরা দিতে পারি, 6, 10, 14 সপ্তাহ। এরপরে আসে হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, ওপিভি। এটার 4টা ডোজ, 6 সপ্তাহ, 10, 14, 18, ঠিক আছে। 4 মাস পর পর আমরা এই ওরাল পোলিও ভ্যাকসিন দিয়ে থাকি, অতএব এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো মিজলস আর হচ্ছে মামস, এগুলো 9 মাস এবং 15 মাসে দেওয়া হবে। ওকে, এই হচ্ছে কথা। ওকে, ক্লিয়ার হয়েছে জিনিসটা? এটা ইম্পর্টেন্ট, এটা টিকার ক্ষেত্রে আসতে পারে কিন্তু প্রশ্নে। ওকে, এরপরে দেখো, এবার আসি আমরা গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়। গ্লাইকোজেন সঞ্চিত হবে আমাদের যকৃতের মধ্যে। খুবই সহজ প্রশ্ন, এখানে তেমন কিছু বলার নাই। আমরা হচ্ছে যকৃতে কোন ভিটামিনটা সঞ্চিত থাকে। আমরা জানি যকৃতের মধ্যে কিন্তু ফ্যাট দ্রবণীয় ভিটামিন কোনটা কোনটা আছে, অ্যাডেক,
ADEK, এই চারটাকে আমরা বলে থাকি ফ্যাট দ্রবণীয় ভিটামিন। আর পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা? ভিটামিন বি এবং হচ্ছে ভিটামিন সি। তো বইয়ের মধ্যে ভিটামিন B12, ভিটামিন B9 এই দুটার কথা স্পেসিফিক্যালি বলা আছে যে এরা আমাদের যকৃতের মধ্যে সঞ্চিত থাকে। অতএব অ্যান্সার কোনটা হবে? ভিটামিন B12 হবে। ওকে, ভিটামিন B12 বা ফলিক অ্যাসিড, এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। যকৃতে কোন ভিটামিনটা সঞ্চিত থাকবে? ভিটামিন B12 এখানে সঞ্চিত থাকবে। গুড। আচ্ছা, এরপরে দেখি আমরা কোন অ্যান্টিবডি ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করে? অ্যান্সার হবে IgA, এরা ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করে। IgG থেকে আমাদের মনে রাখতে হবে যে অমরার মাধ্যমে স্থানান্তরিত হতে পারে IgG। আর IgE কিসের মাধ্যমে স্থানান্তরিত হয়? মায়ের বুকের দুধের মাধ্যমে। মায়ের বুকের দুধের মাধ্যমে এটা স্থানান্তরিত হয়। IgE এরা অ্যালার্জিক প্রতিক্রিয়ায় মূলত অংশগ্রহণ করে থাকে। ওকে, আচ্ছা। আর IgM এর কাজটা কি? IgMটা মূলত হচ্ছে অ্যাকিউট অথবা কোনো একটা সংক্রমণের সারাদানকারী সর্বপ্রথম অ্যান্টিবডি। যে কোনো একটা কিছু সংক্রমণ হয়েছে, ওই সংক্রমণের সর্বপ্রথম সারাদানকারী অ্যান্টিবডি হচ্ছে আমাদের IgM। ওকে, এই জন্য এটাকে বলা হয় অ্যাকিউট। আর IgGকে বলা হয়ে থাকে ক্রনিক। যেমন তোমার ধরো ডেঙ্গু হয়েছে, তো ডেঙ্গু হওয়ার পরপর তোমার বডির মধ্যে আমরা 3 থেকে 5 দিনের মধ্যে পাবো হচ্ছে IgM পাবো অ্যান্টিবডি। ওকে, আর তোমার যখন ডেঙ্গু জ্বরটা ভালো হয়ে যাবে তখন তোমার বডির মধ্যে পাবো IgG অ্যান্টিবডি। এই জন্য IgMটাকে আমরা বলে থাকি তাৎক্ষণিক অ্যান্টিবডি, আর IgGকে আমরা বলবো ক্রনিক অ্যান্টিবডি। আচ্ছা, এবার খেয়াল করো, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা? সেটা হচ্ছে আমাদের গুরু মস্তিষ্ক অথবা সেরেব্রামের কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, এবার দেখো হরমোনের বৈশিষ্ট্য কোনটা? হরমোন কি বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হবে? কখনোই না, হবে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। অধিক মাত্রায় কার্যকর? না, এটা হবে হচ্ছে অল্প মাত্রায় কার্যকর হয়। আমরা জানি যে এনজাইমটা অধিক মাত্রায় কার্যকর থাকে। হ্যাঁ, ভেরি গুড, সবচেয়ে বড় কিন্তু IgM অ্যান্টিবডি। ভেরি গুড, কারণ এখানে কি থাকে? 5টা IgM অ্যান্টিবডি একত্রিত হয়ে থাকে, পলিমার গঠন করে থাকে, এই জন্য এটাকে বলা হয়ে থাকে সবচেয়ে বড় অ্যান্টিবডি। অন্য কোনো অ্যান্টিবডির মধ্যে এই ধরনের ধর্ম কিন্তু আমরা খুঁজে পাই না। আচ্ছা, আর অল্প মাত্রায় কার্যকর থাকে হচ্ছে হরমোনটা, নিঃসৃত হয়ে দূরে কাজ করে থাকে, এটা কিন্তু সঠিক। যে হরমোনটা কি? হরমোনের ক্ষেত্রে আরো কয়েকটা ব্যাপার তোমরা মনে রাখবা, যে হরমোনটা কিন্তু পানিতে দ্রবণীয়। হরমোনটা পানিতে অথবা প্লাজমায় দ্রবণীয়। এই প্লাজমায় দ্রবণীয় হওয়ার কারণে কি হয়? যে আমরা জানি যে হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তৈরি হয়। অন্তঃক্ষরা গ্রন্থিকে বলা হয় অনাল গ্রন্থি, কারণ এদের কোনো নালী থাকে না। তাহলে হরমোন উৎপন্ন হওয়ার পরে তারা রক্তের মাধ্যমে অন্য একটা জায়গায় পরিবাহিত হতে হবে। পরিবাহিত হওয়ার জন্য তাদের কি করতে হবে? অবশ্যই দ্রবীভূত হতে হবে। দ্রবীভূত হওয়ার মাধ্যমে তারা রক্তের মাধ্যমে দূরবর্তী জায়গায় গিয়ে কাজ করতে পারে, আর অল্প মাত্রায় তাদের ইফেক্টিভ অনেক বেশি। আর হরমোনটা ক্ষুদ্রতম অণু, এটা মোটেও বৃহত্তম অণু না। এনজাইম হচ্ছে বৃহত্তম অণু। ওকে, আচ্ছা, ঠিক আছে, গুড, অ্যান্সার করতে পারতেছো তোমরা। এবার দেখো, চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থূলতা নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলে থাকি? অবশ্যই হবে হচ্ছে বেরিয়াট্রিক্স। জেরিয়াট্রিক্স কোনটা? এটা হচ্ছে বৃদ্ধ লোকদের নিয়ে আলোচনা করে থাকে জেরিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্স এটা শিশুদের নিয়ে আলোচনা করে থাকে, তোমরা জানো। অর্থোপেডিক্স হচ্ছে হাড্ডি নিয়ে কাজ কারবার, বোনস নিয়ে কাজ কারবার। তো স্যারদের খুব কমন ডায়লগ আছে যে অর্থোপেডিক্সে অর্থ আসে, ঠিক আছে? মানে যারা হচ্ছে অর্থোপেডিক্স বা হাড্ডির ডাক্তার আছে তাদের জীবন টাকা পয়সার কোনো অভাব নাই, অর্থোপেডিক্সে অর্থ আসে। তো যাই হোক, এবার আসো, নিচের কোনটি অ্যাগ্রানুলোসাইট? অ্যাগ্রানুলোসাইট মানে কি? অ্যাগ্রানুলোসাইট অর্থ হচ্ছে অদানাদার। তাহলে অদানাদার কি? যেসব শ্বেতরক্ত কণিকার সাইটোপ্লাজমের মধ্যে কোনো দানা থাকে না সেগুলোকে বলা হয় অদানাদার। আমরা জানি উত্তর হচ্ছে লিম্ফোসাইট এবং হচ্ছে মোনোসাইট, এই দুটো হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। আর সবগুলো শেষে দেখো ফিল আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, তার মানে তারা দানা দিয়ে পূর্ণ অথবা ফিল থাকে। অতএব দানাদার অথবা গ্র্যানুলোসাইট কোনগুলা? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আচ্ছা, অ্যাগ্রানুলোসাইট কোনটা? লিম্ফোসাইট। এরপর আসো, জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি কোনটি? জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি হচ্ছে দুইটা, মনে রাখবা। একটা হচ্ছে আমাদের ইমপ্ল্যান্ট এবং আরেকটা হচ্ছে ইনজেকশন। এই দুটাকে বলা হয় জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি। আর কন্ডম, তারপর ডায়াফ্রাম, তারপরে হচ্ছে এই দুটা হচ্ছে কি? এগুলো হচ্ছে অস্থায়ী স্বল্পমেয়াদী। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। এগুলো হচ্ছে অস্থায়ী স্বল্পমেয়াদী। আর দীর্ঘমেয়াদী দুইটা আছে, একটা হচ্ছে ইমপ্ল্যান্ট আর একটা হচ্ছে ইনজেকশন। আর লাইগেশন কোনটা? এটা পুরুষের নাকি স্ত্রীদের? এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে।
মহিলাদের ক্ষেত্রে লাইগেশন করা হয়, এটাকে বলা হয়ে থাকে টিউবেকটমি বলতে পারি আমরা। ফেলোপিয়ন টিউবটাকে কেটে দেয়া টিউবেকটমি, অথবা টিউবাল লাইগেশনও বলা হয়ে থাকে, টিউবাল লাইগেশন বলা হয়ে থাকে, টিউবাল লাইগেশন বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা। তো মহিলাদের ক্ষেত্রে করা হবে, এটা হচ্ছে স্থায়ী পদ্ধতি, অর্থাৎ এটা করলে মহিলাদের আর কোনো বাচ্চা হবে না, বাচ্চা হবে না, এই হচ্ছে কথা। যদি পুরুষদের ক্ষেত্রে স্থায়ী পদ্ধতি জানতে চায়, অ্যান্সার হচ্ছে ভেসেকটমি। পুরুষদের ক্ষেত্রে হচ্ছে কোনটা? ভেসেকটমি, ভেসেকটমি। ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি গুড। ইনজেকশন অ্যান্সার করছে অনেকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আসো যে রুই মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কোনটা? প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হচ্ছে আড়িয়াল খাঁ। এটা তোমাদের বইয়ের মধ্যে একটা সুন্দর করে একটা ছক দেয়া আছে, মানে একটা চার্ট দেয়া আছে। চার্টের মধ্যে লেখা আছে যে পদ্মা, আড়িয়াল খাঁ, মধুমতি, তারপরে হালদা, এই জায়গাগুলো হচ্ছে আমাদের রুই মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র। রুই মাছ চ্যাপ্টারের মধ্যে লাস্টেই তোমরা পেয়ে যাবে এটা। ওকে, অ্যান্সারটা হবে তাহলে আড়িয়াল খাঁ। যে এই অপশনটা আসলে পারাটা একটু টাফ, বুঝতে পারছো? পদ্মা, পদ্মা শাখা নদী, উপনদী, এভাবে মনে রাখবা। পদ্মা, পদ্মা শাখা নদী, উপনদীগুলা মেইনলি রুই মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হয়। ওকে, ঠিক আছে। এরপরে দেখি আমরা প্লাজমা সম্পর্কে নিচের কোনটি সঠিক? রেচন পদার্থ বহন করে, এটা তো অবশ্যই সঠিক। রক্তে বিলিরুবিন, বিলিভার্ডিন উৎপন্ন করে না। আমরা জানি যে হিমোগ্লোবিনের যখন ভেঙে যায় তখন হিম অংশটা ভাঙার জন্য আমরা বিলিভার্ডিন পাই, বিলিরুবিন পাই, আর গ্লোবিন অংশটা ভাঙলে সেটা অ্যামিনো অ্যাসিড তৈরি করে থাকে। আচ্ছা, তারপরে জমাট বাঁধতে পারে না, অবশ্যই প্লাজমা জমাট বাঁধতে পারে। জমাট বাঁধতে পারে না কারা? সিরাম জমাট বাঁধতে পারে না, কারণ সিরামের মধ্যে ফাইব্রিনোজেন থাকে না। ঠিক আছে, আচ্ছা। এরপরে বলছে সেরোটোনিন ক্ষরণ করে, কখনোই না। আমরা জানি যে সেরোটোনিন ক্ষরণ করে থাকে অনুচক্রিকা। একটা কথা মনে রাখবা যে সেরোটোনিনটা কিন্তু রক্তনালীর সংকোচন ঘটায়, সেরোটোনিন রক্তনালীর সংকোচন ঘটায়। আর মনে রাখবো কি, বেসোফিল থেকে কি তৈরি হয়? বেসোফিল থেকে তৈরি হয় হচ্ছে হেপারিন, বেসোফিল থেকে তৈরি হয় হচ্ছে হেপারিন। এই হেপারিনটা রক্তনালীর সম্প্রসারণ করে, হেপারিন রক্তনালীর প্রসারণ ঘটায়, হেপারিন রক্তনালীর প্রসারণ ঘটায়। বুঝতে পারছো? সেরোটোনিনটা রক্তনালীর কি করে? সংকোচন করবে। ভেরি গুড। এবার আসি, এইডস সম্পর্কে নিচের কোনটি সঠিক? শ্যাঙ্কার দেখা যায়, কখনোই না। শ্যাঙ্কার দেখা যায় সিফিলিসের ক্ষেত্রে, আর সিফিলিসের জীবাণু হচ্ছে একটা ব্যাকটেরিয়া, ট্রেপোনেমা পেলিডাম। ঠিক আছে, এগুলো তোমরা জেনে রাখবা। এইডস কি ব্যাকটেরিয়া জনিত রোগ? না, এইডস হচ্ছে ভাইরাস জনিত রোগ। মাতৃ থেকে সন্তানে স্থানান্তরিত হয়, খুবই সঠিক। মাতৃ থেকে সন্তানে কয়েকটা রোগ স্থানান্তরিত হয়, যেমন আমরা বলতে পারি এইডসের কথা, আমাদের হেপাটাইটিসের কথা, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, তারপরে আমরা বলতে পারি রুবেলা, রুবেলা, সাইটো। কি আসমান থেকে আসলো এটা? আকাশ থেকে নামলো পরি নাকি? না, পরিও তো না, এটি করতে আইছে। কই থেকে যে কি আসে কিছুই বুঝি না। ওকে, একটু দাঁড়াও। হ্যাঁ, ওকে, ফাইন। তাহলে দেখো, এইডস, তারপর হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, তারপর আছে রুবেলা, তারপর সাইটোমেগালো ভাইরাস। ঠিক আছে, মোটামুটি এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। রুবেলা, সাইটোমেগালো ভাইরাস, তারপর টিউবারকুলোসিস মানে যক্ষা, এগুলো কিন্তু মা থেকে সন্তানের দেহে স্থানান্তরিত হতে পারে। এইডস, হেপাটাইটিস, রুবেলা, সিএমভি বা সাইটোমেগালো ভাইরাস এবং টিউবারকুলোসিস বা যক্ষা, এগুলো কিন্তু স্থানান্তরিত হতে পারে। আচ্ছা, শরীরের ওজন বেড়ে যায় না, শরীরের ওজন হচ্ছে কমে যায়। ওকে, এবার আসো যে পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে কোনটা সঠিক? আমরা জানি পুরুষ ঘাসফড়িং স্ত্রী ঘাসফড়িংয়ের তুলনায় ছোট হয়, জননাঙ্গ নবম খণ্ডকে থাকে, এটার অ্যান্সারটা সঠিক। স্পার্মাথিকা কার? দেখো, স্পার্ম কথাটা যখন আসবে তখন অনেকে কনফিউজড হয়ে যেতে পারে যে এটা আসলে পুরুষের নাকি স্ত্রীদের। এটা আসলে স্ত্রী ঘাসফড়িং এর অংশ। স্পার্মাথিকা, এখানে স্পার্মটা মূলত জমা হয়। সো স্পার্মাথিকা স্ত্রী প্রজননতন্ত্রের অংশ ঘাসফড়িং এর ক্ষেত্রে। আর এরা ওভাম তৈরি করবে কখন? এরা স্পার্ম তৈরি করবে। এটা হচ্ছে পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে, মনে রাখতে হবে আমাদের। তো এই হচ্ছে আমাদের মোটামুটি, এই হচ্ছে আমাদের জিওলজি প্রশ্ন সলভের ব্যাপারটা ছিল। এখন কিছু কথাবার্তা বলি তোমাদের যে এখন আসলে কিভাবে পড়াশোনা করা উচিত। এখন আসলে পড়াশোনা করার ক্ষেত্রে এই যে প্রশ্ন ব্যাংক সলভের ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো একটু দেখো। ক্লাসগুলো দেখে তোমার মনে হবে যে এই টপিকগুলো আমার আসলে পড়া নাই, এই টপিকগুলো খাতায় টুকে নিয়ে তুমি একটু পড়তে পারো। তারপরে আমাদের কি করা উচিত? আর বইয়ের সবগুলো পাতা অথবা বইয়ের সবগুলো লাইন তো এখন আসলে পড়া সম্ভব না। তো তুমি যখন রিভিশন দিতে যাবা, রিভিশন দেওয়ার সময়
আমি একদম শুরু থেকে সবাইকে একটা কথা বলতাম যে যখন তুমি প্রথমবারের মতো একটা চ্যাপ্টার পড়তেছো তখন কঠিন ব্যাপারগুলো দাগায় রাখো, রিভিশন দেওয়ার সময় তাহলে ব্যাপারটা ইজি হবে, যে কঠিন বিষয়গুলো তুমি তাহলে আগে দেখে নিতে পারলা। বাট এখন আসলে এই জিনিসটা করা সম্ভব না। সো এখন তোমরা কি করবা, তোমরা এখন দাগানো লাইনগুলো যদি সব নাও পড়তে পারো, অবশ্যই ছক, তারপরে চার্ট, বোল্ড লাইন, অনুশীলনের প্রশ্ন, প্রশ্ন ব্যাংক, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে হচ্ছে দেখে যাও। ঠিক আছে, বুঝতে পারছি? এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখে যাও। লাস্ট মোমেন্টে প্রিপারেশন নেওয়ার জন্য বা লাস্ট মোমেন্টে আসলে তুমি এই জায়গাগুলো দিয়ে দেখলে দেখবা হচ্ছে অনেকগুলো প্রশ্ন তুমি কমন পাচ্ছ। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে একটা ব্যাপারই, অনুশীলনী প্রশ্নগুলো বারবার দেখতে থাকো, বুঝে বুঝে সলভ করো, তাহলে দেখবা ওই রিলেটেড অন্য প্রশ্ন আসলে তুমি পারতেছো। অনুশীলনী থেকে বিভিন্নভাবে প্রশ্ন কমন পড়ে। 1 নাম্বার তো দেখা যাচ্ছে ডিরেক্টলি প্রশ্ন দিয়ে দিচ্ছে। তো এরকম কিন্তু মনে করো না যে ঠাড়া মুখস্থ করে পরীক্ষার হলে গেলেই সব পেয়ে যাব, এরকম হবে না। সো অনুশীলনের প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে একটু বুঝে বুঝে সলভ করা ট্রাই করো, এটা হচ্ছে মেইন কথা। আর সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে আমি একটা ব্যাপারই বলি, তুমি সেকেন্ড টাইমার হইছো, এখন মনের মধ্যে তোমার অনেক লো কনফিডেন্স থাকবে, এটা স্বাভাবিক। বাট আমি বলবো যে সেকেন্ড টাইমার হওয়া মানে হচ্ছে নিজের সামনে একটা চ্যালেঞ্জ গ্রহণ করা, বরং নিজেকে আরও নতুনভাবে প্রমাণ করার একটা সুযোগ তোমার হয়েছে, যে সেকেন্ড টাইমার হয়েও আমি মেডিকেলে, সরকারি মেডিকেলে হচ্ছে চান্স পাইছি। ওকে। আর এই ডেন্টাল মেডিকেল এডমিশন টেস্ট সামনে, এটা খুব সিরিয়াসলি দাও। এটা অনেক আসলে অ্যাম্বিশাস একটা জব, অ্যাম্বিশাস একটা প্রফেশন। ডেন্টিস্টদের আসলে ক্যারিয়ার প্ল্যান অনেক ভালো হয়, বুঝতে পারছো? তাদের পাথওয়েটা অনেক সুন্দর হয় আসলে। তারপরও যাদের মেডিকেলে ইচ্ছা তারা ডেন্টালে ভর্তি হলেও ওই যে রিজভি একটা কথা বললো, তোমার একটা কনফিডেন্স থাকবে, তুমি মাথা ঠান্ডা রেখে বরং তুমি মেডিকেলের প্রিপারেশনটা নিতে পারবা। আর তুমি তো পড়াশোনার মধ্যে থাকতেছই, এই হচ্ছে কথা। এই ব্যাপারগুলো মাথায় রাখবা আর পড়াশোনা করতে থাকো। আর বেশি কিছু বলবো না। যখন কাঁদতে মনে যাবে সৃষ্টিকর্তার কাছে দোয়া করবা, আর হচ্ছে তখন কাঁদবা। ঠিক আছে? কেঁদে কেঁদে দোয়া করলে দেখবা আরো দোয়া হচ্ছে আরো কবুল হয়, এরকম একটা কথা। তোমাদের সবার জন্য অবশ্যই দোয়া থাকবে, শুভকামনা থাকবে। সবাই ভালো থাকো, তাহলে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।